সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম নার্সিং প্রোগ্রামের ফ্রি লাইভ ক্লাসে। বেসিক্যালি আজকে আমরা কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতে পারতেছো যে এই নার্সিং প্রোগ্রামে তোমাদের কেমিস্ট্রি টপিকটা, কেমিস্ট্রি সাবজেক্টটা কতটা বেশি ইম্পর্টেন্ট। এই কেমিস্ট্রিতে তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে 10 মার্কস থাকে, রাইট? তো এই 10টা মার্কস আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা কারা কারা জয়েন করতেছো, কোথা থেকে, অবশ্যই কমেন্টে জানাই দাও। ওকে, সবাই দ্রুত কমেন্টে জানাই দাও যে কারা কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো। ওকে, দেখে নিই আমরা এখানে সবাই জয়েন করতে থাকো। আর অবশ্যই অবশ্যই সবাই লাইভ ক্লাসটি শেয়ার করে দিও এবং শেয়ার করে ভাইকে জানিয়ে দিও যে শেয়ার ডান। ওকে, কারণ তোমার শেয়ারের মাধ্যমে তোমার অনেক বন্ধুরা উপকৃত হবে আজকে ক্লাসের মাধ্যমে। কারণ ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। অল রাইট, আচ্ছা সবাই জয়েন করতে থাকো, আমি লাইভ ক্লাসে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্সের কেমিস্ট্রির প্রথম ক্লাস। দেখো এই ক্লাসটি আমি শেয়ার করে দিচ্ছি গ্রুপে, যেন সবাই জয়েন হতে পারে। অল রাইট, ওকে, সবাই চলে এসো, আমি জানিয়ে দিচ্ছি। সবাই চলে এসো। অল রাইট, আচ্ছা আমার শেয়ার ডান। তোমরা ক্লাসটি শেয়ার করে দিও। ওকে, আমার শেয়ার করা ডান। এই যে শেয়ার ডান। তো তোমরা অবশ্যই ক্লাসে শেয়ার করে দিও, কারণ ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। তুমি যদি এই ক্লাসে শেয়ার করো, তোমার ফ্রেন্ডরাও এই ক্লাসটি দ্বারা কি হতে পারে, উপকৃত হতে পারে। তাহলে আজকে ক্লাসে ভাইয়া কেমিস্ট্রির আমরা বেসিক্যালি প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আমরা 2টা সাল দেখব। অর্থাৎ তোমাদের আগের ব্যাচের ভাইয়া পুরা যেই পরীক্ষাটা দিয়েছিল 2023-24 সালের কেমিস্ট্রিতে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো আমরা সমাধান করব। পাশাপাশি 2022 এবং 23 সেশনে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো আমরা আজকে ক্লাসে সমাধান করব। তোমরা দেখি আমি কে কে জয়েন করতেছে। সঞ্জিতা রয়েছে আমাদের সাথে। ওকে, কে কোথা থেকে লাইভ ক্লাসে জয়েন করছো একটু জানাই দাও, আমি একটু কমেন্ট পরে আমাদের দ্রুত ক্লাসটাতে চলে যাব। ওকে, তানিয়া বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অল রাইট, আচ্ছা স্যার আপনাকে শীত লাগতেছে না? অল রাইট, ওকে। তানজিনা রয়েছে ঢাকা থেকে। কে কোথা থেকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করছো দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ওকে ওকে, নুসরাত রয়েছে খাগড়াছড়ি থেকে। সজীব রয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোহনা রয়েছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া রয়েছে আমাদের সাথে। হাফসা রয়েছে আমাদের সাথে। জাসিয়া রয়েছে আমাদের সাথে। ওকে, অনেকে আমাদের সাথে ইতিমধ্যে রংপুর থেকে রয়েছে। হাদিয়া, তানিয়া রয়েছে, রাকিব রয়েছে, জান্নাত রয়েছে আমাদের সাথে, তিশা, প্রিন্স ময়মনসিংহ থেকে রয়েছে। ওকে, আলভি রয়েছে আমাদের সাথে, শিফা, হাবিব রয়েছে ঢাকা থেকে, তুবা রয়েছে, তাসনিম রয়েছে আমাদের সাথে, নীলা রয়েছে আমাদের সাথে। ওকে, আচ্ছা তাহলে আমাদের সাথে মোটামুটি বাংলাদেশের অনেক প্রান্ত থেকে স্টুডেন্টরা জয়েন হচ্ছে। আর আজকের প্রোগ্রামটি আমাদের পাওয়ার্ড বাই লাস্ট আওয়ার প্রিপারেশন। অর্থাৎ আমাদের, তোমরা জানো অলরেডি, আমাদের একটা প্রোগ্রাম, যে আমাদের একটা স্বপ্নের প্রোগ্রাম, যে প্রোগ্রামটা দিয়ে আমরা আমাদের নতুনভাবে ইতিহাস তৈরি করেছি, যেটা আসলে অন্যান্য জায়গায় আমি দেখি নাই, বাট আমরাই বন্দিবাসেলা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো আমাদের প্রোগ্রামটার নাম লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন। এই প্রোগ্রামটি কাদের জন্য ভাইয়া? এটা বেসিক্যালি বিএসসি নার্সিং, ডিপ্লোমা, মিডওয়াইফারি তাদের জন্য। তো বুঝতে পারতেছো যে এই প্রোগ্রামটা যারা যারা প্রিপারেশন নিচ্ছ নার্সিংয়ের জন্য তাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানের ফিচারগুলো সব থেকে বেশি দারুণ। দেখো তুমি যখন ভর্তি হবা, এবং এটার ফি আমরা অলরেডি জানি 699 টাকায় তুমি ইজিলি এনরোল করতে পারবা এই কোর্সটি, এবং তোমাদের যে কোনো ধরনের প্রবলেম তোমরা আমাদের এই হেল্পলাইন থেকে পেয়ে যাবা। অর্থাৎ যদি তোমার কোর্স কিভাবে এনরোল করবো, যে কোনো ধরনের প্রবলেম তোমরা আমাদের এই হেল্পলাইনে তোমরা জাস্ট কানেক্ট থাকলেই
সব সমস্যা সমাধান পেয়ে যাবা। এবং দেখো ভাইয়া, তোমরা যখন এই আমাদের প্রোগ্রামটাতে এনরোল করবা কি কি পাচ্ছ? প্রথমত পাচ্ছ প্রশ্ন ব্যাংক। দেখো প্রশ্ন ব্যাংকটা আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো অ্যানালাইসিস করা লাগে যে বিগত সালগুলোতে কি কি টাইপের প্রশ্ন এসেছে। তো দ্যাটস ওয়াই এই প্রশ্ন ব্যাংকটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা তোমাদের জন্য দিচ্ছি। পাশাপাশি তোমাদের জন্য একটা ওএমআর বুক দিচ্ছি, যেন তুমি যখন এক্সাম হলে, তোমার এক্সাম হলে একটা প্যানিক অবস্থায় থাকে, এবং এক্সাম হলে যখন ওএমআর শিটটা দেওয়া হয় ওখানে আমরা হচ্ছে কি করি, আনসারগুলো দাগাই, আমরা হচ্ছে গোল্লা ভরাট করি, রাইট? এখন আমাদের এই প্রিপারেশনটা, আমরা যে এক্সাম্পলে যে যাব, এই প্রিপারেশনটা আগে থেকে কি কারো থাকে? অনেকের থাকে না। তো দ্যাটস আমরা যে যখন এই ওএমআর বুকটা দিব, তুমি নিজেই দাগায়া প্র্যাকটিস করে যেতে পারবে, যাতে এক্সাম হলে যে তোমার বিপদে না পড়া লাগে। এবং তোমার এই প্র্যাকটিসটা অবশ্যই তোমার কাজে দিবি কখন? যখন তুমি নার্সিং অ্যাডমিশনের পরীক্ষা দিতে যাবা, বুঝতে পারছো? তাই এই ওএমআর বুকটা আমি বলবো সেরা একটা ফিচার, কারণ এখানে ঘরে বসে তুমি পরীক্ষা দিতে পারতেছো। পরবর্তীতে তুমি যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা, তখনই তোমার হচ্ছে আর ওই রকম প্যানিকড হবা না, আর অভ্যস্ত হয়ে যাবা। পরীক্ষা দিতে দিতে কি হবা? অভ্যস্ত। বাসায় দিলে বাসায় বসেই তুমি হচ্ছে অ্যাডমিশনে যেভাবে পরীক্ষা দিতে ওই স্টাইলটাই বাসায় তুমি দিতে পারবা। তাহলে এই দুইটা ফিচার ভাইয়া, সাথে তোমাদের প্রিয় প্রিয় ডায়েরি দেওয়া হবে বন্দি পাঠশালা থেকে। এবং তোমরা সবাই অনেকে চাইছিল যে ভাইয়া আমাদের একটা টি শার্ট লাগবে, টি শার্ট লাগবে। এই টি শার্টটাও তুমি কি পেয়ে যাচ্ছ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। তাহলে এটা আসলে আমাদের জন্য বন্দি পাঠশালার লস প্রজেক্ট, বাট তোমাদের জন্য খুবই প্রফিটেবল একটা প্রজেক্ট হতে যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত যুক্ত হন নাই, দ্রুত আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়ে যাও। তাহলে এই চারটা ফিচার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার আইভ এভার সিন ইন এনি নার্সিং প্রোগ্রাম। অলরাইট, আচ্ছা, পরবর্তীতে আমরা একটু দেখে নেই যে আমাদের হচ্ছে একটা তোমরা জানো সবাই যে কন্টেস্ট হচ্ছে, রাইট? যে প্রতিটা লাইভ ক্লাসের নোটগুলা যারা যারা হচ্ছে জমা দিবা, যাতে এটা সব থেকে বেশি সুন্দর হবে, তাদেরকে আমরা কি করি? উইনার অ্যানাউন্সমেন্ট করি। যেমন আজকের ক্লাসে উইনারদের অ্যানাউন্সমেন্ট করতেছি। দেখো প্রথমে হচ্ছে এমডি সামিউল ইসলাম। দেখো যারা যারা এই নোট কন্টেস্টে উইনার হচ্ছে তারা হচ্ছে আমাদের ইসা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবা, ওকে? যারা যারা তোমরা হচ্ছে এখানে নাম দেখতে পারবা কারা কারা উইনার হয়েছো। প্রতিটা লাইভ ক্লাসে এইভাবে হচ্ছে উইনার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, তোমরা অলরেডি জানো। তাহলে ওকে হচ্ছে সবাই কংগ্রেচুলেশন জানাই দাও কমেন্টে যে কংগ্রেচুলেশন সামিউল ভাইয়া, ওকে? যে তোমার হচ্ছে নোটটা অনেক সুন্দর হয়েছে বাংলা নোটের উপর, দ্যাটস ওয়াই ইউ আর বিকামিং দ্য উইনার। ওকে, নেক্সট উইনার হচ্ছে আমাদের সুরাইয়া সিদ্রাত। এ হচ্ছে আমাদের উইনার হয়েছে, তাকেও কমেন্টে মেনশন দিতে পারো তোমাদের যদি কেউ পরিচিত হয়ে থাকে, এবং তাকেও অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন। এবং তুমি অবশ্যই ভাইয়া ইসা ভাইয়ের সাথে যোগাযোগ করবা তোমার গিফটের জন্য, ওকে? যারা যারা এই কন্টেস্টে উইনার হচ্ছে সবার বাসায় তো গিফট অবভিয়াসলি পৌঁছে যাবেই, ওকে? অলরাইট, পরবর্তীতে আরেকজন উইনার হচ্ছে থঙ্গান লাবণী। থঙ্গান লাবণী এ হচ্ছে বাংলা এরও হচ্ছে বাংলা নোট কন্টেস্টে হচ্ছে আমাদের উইনার হয়েছে। আমাদের নোট কন্টেস্ট চলতেছে আমাদের গ্রুপে। তোমরা হচ্ছে আজকে যে লাইভ ক্লাস হবে, এই লাইভ ক্লাসের উপর তুমি হচ্ছে যে ভাই গুরুত্বপূর্ণ টপিকগুলো বলবো এগুলো নোট ডাউন করে নিবা, এবং নোট ডাউন করে ওই নোটটা কি করবা? বন্ধু পাঠশালায় আপলোড করবা, এবং পরবর্তীতে ওই নোট থেকে আমরা বাছাই করে নিব কে হচ্ছে উইনার। এই উইনারের অ্যানাউন্সমেন্টটা হবে নেক্সট লাইভ ক্লাসে, ওকে? তাহলে থঙ্গান লাবণী, তোমাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন ফর বিকামিং দ্য উইনার অফ নোট কন্টেস্ট। দেন আমরা বাংলা নোট উইনার দেখলাম 3 জনকে। এখন বাকি আমরা বায়োলজি নোট উইনার বাকি 3 জনকে দেখে নেই। আমাদের বায়োলজি ক্লাস থেকে কারা কারা উইনার হয়েছে, কারা কারা সুন্দর করে নোট আপলোড দিয়েছো। তাসমিনা তনিমা, আসলে সবার নোটই সুন্দর হয়, আমরা বেসিক্যালি সেরাদের মধ্যে সেরাটাই বাছাই করে দিই। তাসমিনা তনিমা, তোমাকে কংগ্রেচুলেশন। তো তুমি হচ্ছে আমাদের নোট কন্টেস্টে উইনার হয়েছো, তোমাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন। ইসা ভাইয়ের সাথে অবশ্যই তুমি যোগাযোগ করবা, ওকে? এরপরে হচ্ছে আমাদের নেক্সট উইনার সুমাইয়া আক্তার, কংগ্রেচুলেশন টু ইউ। তুমি হচ্ছে তোমার সুন্দর নোট দিয়ে তুমি হচ্ছে জিতে নিয়েছো আমাদের এই কন্টেস্টটি, এবং তোমাকে অনেক অনেক বেশি আবারও কংগ্রেচুলেশন সুমাইয়া আক্তার। অবশ্যই অবশ্যই তুমি আমাদের ইসা ভাইয়ের সাথে যোগাযোগ করবা তোমার গিফটের জন্য। আর যদি যোগাযোগ না করে তাহলে গিফট পাবা না ভাইয়া, তো অবশ্যই যোগাযোগ করতে হবে সুমাইয়া আক্তার। কেউ যদি চিনে থাকে অবশ্যই কমেন্টে মেনশন করে দিও। দেন দ্য লাস্ট ওয়ান বাপ্পি বিশ্বাস, তোমাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন। তোমার নোটটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এবং পরিপাটি হয়েছে, তো তোমাকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন। তুমিও হচ্ছে আমাদের ইসা ভাইয়ের সাথে যোগাযোগ করে তোমার গিফটের জন্য, ওকে? আচ্ছা, এখন ভাইয়া দেখো আমরা হচ্ছে এখন আমাদের প্রশ্ন ব্যাংক
সলভ সিরিজে যাচ্ছি। আমরা শুরুতে হচ্ছে 2023-24 সালের প্রশ্ন অ্যানালাইসিস করব এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে। তোমাকে তার আগে বলে নেই যে তুমি নার্সিং প্রিপারেশনে কেমিস্ট্রিটা কিভাবে তুমি প্রিপেয়ার করবে নিজের জন্য। দেখো, নার্সিং কিন্তু খুবই একটা মহান পেশা, তুমি অলরেডি জানো। এখন এখানে তুমি যদি চান্স পেতে চাও, তোমার প্রতিটা সাবজেক্টে ভালো একটা প্রিপারেশন থাকা লাগবে। অলরাইট, তাহলে এখন তোমাকে কোনো সাবজেক্টে আসলে হেলাফেলা করা চলবে না, কোনো জিনিসই তুমি অ্যাভয়েড করতে পারবে না। তাহলে তোমার হচ্ছে এর মধ্যে যে ধরো যারা বিএসসির জন্য আসো, যেমন কেমিস্ট্রি, এই সাবজেক্টটা তুমি জানো খুবই ইম্পর্টেন্ট, ডিপ্লোমাতেও এই কেমিস্ট্রি অংশটা আছে। এখন এই কেমিস্ট্রি থেকে 10 মার্কস আছে, এই 10 মার্কসটা তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা জানি অ্যাডমিশনের প্রতিটা মার্ক কতটা বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তাহলে এই যে দেখো, কেমিস্ট্রি তোমাকে কীভাবে পড়তে হবে, তোমাকে অবশ্যই কেমিস্ট্রি কোশ্চেনগুলো যখন তুমি অ্যানালাইসিস করবা, তখনই বুঝতে পারবা যে কেমিস্ট্রির প্রতিটা কোশ্চেন খুব বেসিক থেকে আসে। তো বেসিকটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, তাহলে আমাদের কোশ্চেন সলভ করাটাও ডিফিকাল্ট হবে। তো তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি ইজিলি যে কোনো কেমিস্ট্রি কোশ্চেন কি করতে পারবা, সলভ করতে পারবা। ওকে, তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার জন্য বেসিকলি এই কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি প্রতিটা সাবজেক্টই কতটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আজকে যখন কোশ্চেন সলভ করতে যাব, তুমি জাস্ট খেয়াল রাখবা যে ভাইয়া প্রতিটা কোশ্চেন যখন সলভ করাচ্ছে, এর সাথে কিছু ইম্পর্টেন্ট টপিকও বলে দিচ্ছে। ওই টপিকগুলো পড়বা এবং ওই টপিকগুলো আমি কি করব, এক্সপ্লেনও করব। এই জিনিসপাতিগুলো তুমি একটু নোট ডাউন করে নিবা। ওকে, এই জিনিসপাতিগুলো কি করবা, একটু নোট ডাউন করে নিবা, কারণ পরবর্তীতে এই টপিকটা তোমার সামনে যে কি অনেক কাজে লাগবে। তাহলে দেখো, আমরা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা সলিউশন করবো। আচ্ছা, প্রশ্নটা সলিউশনটা দেওয়ার আগে আমি তোমাকে বলি, অবশ্যই আমি যখন প্রশ্ন সমাধানটা করব, তোমার এক্সপ্লেনেশনগুলা এবং মুখে যেইগুলা বলবো, এগুলো একটু দ্রুত নোট করে নিবা। ওকে, এবং এই সুন্দর নোটটা তুমি কি করবে, আমাদের নার্সিং ড্রিমার্সের যে গ্রুপটা রয়েছে, ওই গ্রুপে পোস্ট করে দিবা, যাতে তোমার নোট দ্বারা বাকিরাও কি হয়, ইন্সপায়ার হয়, এবং তোমার নোট দ্বারা বাকিরাও কি হয়, উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে দেখো, আমরা আমাদের প্রথম যে কোশ্চেনটা দেখবো, দেখো সিএনজি এর পূর্ণরূপ কি। ঠিক আছে, খুবই কমন একটা কোশ্চেন, সিএনজি এর পূর্ণরূপ কি। তো সিএনজি এর পূর্ণরূপটা হচ্ছে আমাদের একটু জানা লাগবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তাই না? আমরা অনেকে জানি, যারা যারা জানো কমেন্টে জানায় দাও সিএনজি এর পূর্ণরূপটা কি। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা এখানে অলরেডি লিখে দেওয়া আছে, এই যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে সিএনজি এর পূর্ণরূপ, সি দিয়ে হচ্ছে কম্প্রেসড, আর এন দিয়ে হচ্ছে ন্যাচারাল, আর জি দিয়ে তো আমরা জানি গ্যাস। এখন এখান থেকে যে ইনফরমেশনগুলো তোমার ফিউচারে লাগবে, যে সিএনজি এর প্রধান উপাদান বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদানটা কি, এটা হচ্ছে মাথায় রেখো, মিথেন। এটার প্রধান উপাদানটা কি ভাইয়া? মিথেন। প্রধান উপাদানটা হচ্ছে মিথেন। দেখবা যে তোমাদের সালে হয়তোবা এই কোশ্চেনটা চলে আসতে পারে। এটার নাম কি? CH4, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, যেটার নাম কি? মিথেন। এই সিএনজি রিলেটেড আরেক টাইপের কোশ্চেন আসতে পারে, এলপিজি। অনেকে হয়তো নাম শুনছো, নাম কি? এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, তাহলে এটার পূর্ণরূপটাও আমাদের আসতে পারে, রাইট? এটার পূর্ণরূপটাও কি আমাদের আসতে পারে। তাহলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যেটা, এটা কি? এলপিজি এর ফুল ফর্ম। এখন তোমাকে যেমন বললাম যে কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সিএনজিতে প্রধান উপাদান কোনগুলা বা কোন উপাদানটা মেইন, এটা হচ্ছে মিথেন, তেমনি এলপিজি এর ভিতরে কোন গ্যাসগুলো থাকে সেটাও আমাদের জানা লাগবে, রাইট? কি বলো? অবশ্যই জানা লাগবে। যেমন কি কি ভাইয়া? দেখো, প্রোপেন, এগুলো লিখে নাও, এগুলো তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রোপেন, তারপরে হচ্ছে তোমার বিউটেন, তারপর হচ্ছে আইসোবিউটেন, একটা হচ্ছে কি? আইসোবিউটেন। এগুলো হচ্ছে কি? এলপিজি এর উপাদানগুলো, মেন উপাদানগুলো আর কি, প্রোপেন, বিউটেন, আর কি ভাইয়া? আইসোবিউটেন। ওকে, তাহলে এই ইনফরমেশনগুলো দেখো, প্রতিটার সাইডে যে ইনফরমেশনগুলো লাগবে ভাই, আমি তোমাকে এগুলো বলে দিব। আর যেগুলো বোঝার জিনিস সেগুলো তো অবভিয়াসলি আমি বুঝিয়ে দিব, তুমি ইজিলি বুঝতে পারবা, ইজিলি গ্র্যাব করতে পারবা। ওকে, আজকের ক্লাসে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থেকেও অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবা। এই কেমিস্ট্রির ক্লাসে তুমি অনেক নলেজ গ্যাদার করতে পারবা আজকের ক্লাসে, এবং তোমার এইগুলা ফিউচারে তোমার অনেক কাজে দিবে। ওকে, তাহলে
সিএনজির ফুল ফর্মটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং এটা প্রধান উপাদানটা আমাদের জানা থাকা লাগবে মিথেন বা CH4। এর সাথে আরেকটা এক্সট্রা জিনিস এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর প্রধান উপাদানগুলো হচ্ছে প্রোপেন, অর্থাৎ তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন, তারপর বিউটেন অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, সাথে কি আইসোবিউটেন। ওকে, তাহলে এইটার আনসারটা আমরা কোনটা দিব? বি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যারা যারা আনসার পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? যারা যারা আনসারটা পাবে অবশ্যই কমেন্টে আনসারটা জানিয়ে দিবে। ওকে, যারা যারা পারবে অবশ্যই কমেন্টে আনসারটা জানিয়ে দিবে। ওকে, তাহলে এরপরে হচ্ছে পরবর্তী কোশ্চেনটাতে যাই। জারণ বিক্রিয়ার নিচে কোনটি ঘটে? আচ্ছা, জারণ, দেখো জারণ, জারণ মানে হচ্ছে মাথায় রাখবা ছারণ। জারণ মানে কি ভাইয়া? ছারণ। এখন কথা হচ্ছে কি ছাড়বে? ছেড়ে দিবে হচ্ছে ইলেকট্রন। জারণ মানে হচ্ছে ছাড়ন, এখন কথা হচ্ছে কি ছাড়বে? বেসিক্যালি হচ্ছে ইলেকট্রন ছাড়বে। তাহলে এখানে কোনটা আনসার হবে বলো তো? এই যে ইলেকট্রন বর্জন। বর্জন মানে কি? ত্যাগ করা, এটা। ঠিক আছে, এখন এটার সাথে যে ইনফরমেশনগুলো জানা থাকা লাগবে, এগুলো আমি একটু লিখে দিচ্ছি, মাথায় রাখবা। এই জিনিসটা একটু মাথায় রেখো। এটা হচ্ছে ভাইয়া সবসময় তোমাদেরকে বলি যে যা বি, যা বি, যা বি দ্বারা ভাইয়া কি বুঝাইলেন? দেখো, যা দিয়ে বুঝাচ্ছি ভাইয়া জারণ, অর্থাৎ যার জারণ ঘটবে তার একটা নাম আছে, নামটা কি বলতো? বিজারক। যার জারণ ঘটবে তার নাম কি? বিজারক। উল্টা টাইপ নাম হয়ে গেছে, তাই না? জাবি, জাবি দিয়ে হচ্ছে যার জারণ ঘটে তার নাম হচ্ছে বিজারক। আর একটা মাথায় রাখবো হচ্ছে বিজা। আর একটা কি মাথায় রাখবা? বিজা, বিজা। তাহলে বিজা দিয়ে কি মনে রাখবো? বি দিয়ে হচ্ছে বিজারণ, বি দিয়ে হচ্ছে ভাইয়া বিজারণ, অর্থাৎ যার বিজারণ ঘটবে তার নাম কি দিব? জারক। তার নাম কি দিব ভাইয়া? জারক। শেষ। এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে। আর জারণে যেহেতু ইলেকট্রন ছাড়ন হচ্ছে, মানে ইলেকট্রন ছাড়তেছে, তাহলে যখন ইলেকট্রন ছাড়বে আরেকজন কি করবে? আরেকজন অবশ্যই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে তার ক্ষেত্রে কি হবে? বিজারণ হবে। এটাকে তো আমরা বলি জারণ বিজারণ, যেটাকে ইংলিশে কি ডাকি? রেডক্স। কি ডাকি? রেডক্স। রিডাকশন, অক্সিডেশন, জারণ বিজারণ। ঠিক আছে, রিডাকশন মানে বিজারণ, অক্সিডেশন মানে কি? জারণ। ওকে, তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, তাহলে এখানে আনসারটা হচ্ছে ইলেকট্রন বর্জন। আর আরেকটা জিনিস ভাইয়া যেটা আমি একটু বলে দিই তোমাদেরকে, আরেকটা জিনিস হচ্ছে যেটা মাথায় রাখা লাগবে, যে জারণ জিনিসটা আইডেন্টিফাই করা যায় খুব সহজে। কিভাবে? দেখো, জারণ মানে হচ্ছে কারো যদি ধনাত্মক আয়ন থাকে, তো ধনাত্মক আয়নটা হচ্ছে বেড়ে যাবে, অর্থাৎ জারণ মানে হচ্ছে সহজ কথায় পজিটিভিটি বাড়া, আর নেগেটিভিটি মানে কি? কমা। জারণ মানে কি? পজিটিভিটি বাড়বে, নেগেটিভিটি কমবে। এক্সাম্পল দেখি আমরা, চলো। এই যে সাপোজ এখানে আছে Fe2+, সে যদি ইলেকট্রন ছেড়ে দেয়, মানে তার যদি জারণ হয়, পরবর্তীতে তার চার্জ, ধরো একটা ইলেকট্রন সে ছাড়ছে, তাহলে তার চার্জ হবে কি? Fe3+। Fe2+ ছিল, সে একটা ইলেকট্রন ছাড়ছে, মানে কি? তার জারণ হয়েছে, তাহলে তার চার্জ বেড়ে 3+ হয়ে গেল। তার মানে কি? পজিটিভিটি বাড়ছে, পজিটিভ আয়ন বাড়ছে। আর নেগেটিভ আয়ন কম মানে কি? ধরো একজনের চার্জ আছে O2-, O2-, তাহলে তার পরবর্তীতে হলো ধরো O। তার মানে কি? দেখো, নেগেটিভ ছিল আগে 2-, এখন O হয়ে গেছে, মানে তার নেগেটিভ আয়ন কি হয়েছে? কমে গেছে। তাহলে জারণে বেসিক্যালি ভাইয়া এখানে যেটা হয়েছে, জারণে হচ্ছে এখানে বেসিক্যালি যেটা হয়েছে, জারণে এখানে বেসিক্যালি যেটা হয়েছে, নেগেটিভ আয়ন কি হয়েছে? কমে গেছে। ওকে, নেগেটিভ আয়নটা কি হয়েছে? কমে গেছে। তাহলে জারণে পজিটিভ আয়ন বাড়ে আর নেগেটিভ আয়ন কি? কমে যায়। তাহলে বিজারণে কি হবে? উল্টা হবে ভাইয়া। বিজারণে দেখো কি হয়, বিজারণে পুরোপুরটাই কি হবে? উল্টা হবে। এই যে বিজারণ, তাহলে এখানে যেহেতু পজিটিভিটি বাড়ছে, নেগেটিভিটি কমছে, তাহলে এখানে কি হবে? পজিটিভিটি কম, নেগেটিভিটি বৃদ্ধি। এক্সাম্পল দেখি, চলো আমরা এক্সাম্পল দেখি। ধরো এখানে ফসফরাস আছে, +5 চার্জ, তার পরবর্তীতে ধরো সে ইলেকট্রন গ্রহণ করছে, ধরো সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করার কারণে তার 2টা প্লাস কি? কমে যাবে, তাহলে এখানে হলো 3+। দেখছো, তাহলে কি হয়েছে? তার তার হচ্ছে পজিটিভিটি কমে গেছে। আর নেগেটিভিটি বাড়ে কেমনে? দেখো, সাপোজ এখানে হচ্ছে তোমার অক্সিজেন ছিল, সে পরবর্তীতে হয়ে গেছে 2-। এই যে আগে অক্সিজেনের চার্জ ছিল 0, এখন হয়ে গেছে কি? 2-। তার মানে কি? নেগেটিভিটি বেড়ে গেছে।
রাইট? তাহলে এইটা এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে, ইলেকট্রন দুইটা কি করছে, গ্রহণ হয়েছে। আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের জারণ কনসেপ্ট আর বিজারণ কনসেপ্ট, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনটা কি বলছে, নিচের কোন গ্যাস অ্যাসিড ধর্মী? অ্যাসিড ধর্মী, নিচের কোন গ্যাসটা অ্যাসিড ধর্মী? আচ্ছা, অ্যাসিড ধর্মী কোন কোন গ্যাস হয় এটা বুঝবো কিভাবে? খুব সহজ হিসাব, একটা গ্যাসকে তুমি হচ্ছে বেসিক্যালি পানির সাথে বিক্রিয়া করবা, পানির সাথে বিক্রিয়া করে যদি অ্যাসিড হয় তাহলে সেটাই কি হবে, অ্যাসিড ধর্মী গ্যাস। যেমন এক্সাম্পল এখানে যেটা আছে এটা নিয়ে দেখাই, এখানে আনসার কোনটা হবে বলো, কমেন্টে জানিয়ে দিতে পারো। এইখানে আনসার কোনটা হবে, কোনটা অ্যাসিড ধর্মী বলে তুমি মনে করো? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই যে CO2। এই কার্বন ডাই অক্সাইডটা কি করে, কেমনে বুঝলাম এটা অ্যাসিড ধর্ম? যে সকল গ্যাস পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে সেগুলোকে আমরা বলি অ্যাসিড ধর্মী গ্যাস। যেমন এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা পানির সাথে বিক্রিয়া করবে H2O, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড H2CO3, এই যে। তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করতেছে, তাহলে এটা কি হবে, একটা অ্যাসিড ধর্মী গ্যাস। তাহলে এখানে আনসার কোনটা, কার্বন ডাই অক্সাইড। আরো এক্সাম্পল দেখতে পারি আমরা, দেখো সাপোজ তোমার কাছে আছে P2O5 ডাইফসফরাস, ডাইফসফরাস কেন, কারণ দুইটা ফসফরাস আছে, ডাইফসফরাস পেন্টা অক্সাইড, পেন্টা মানে কি 5, তাহলে এইটার সাথে যখন পানির বিক্রিয়া করাবা তখন তোমার এখানে উৎপন্ন হবে কি, ফসফরিক অ্যাসিড H3PO4, H3PO4। তাহলে আমি বলতে পারি না যে এটা হচ্ছে একটা অম্লধর্মী গ্যাস বা অ্যাসিড ধর্মী গ্যাস, কারণ এই অ্যাসিডটা পানির সাথে বিক্রিয়া করে, এই গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে কি দিচ্ছে, অ্যাসিড দিচ্ছে, এটার নাম কি, ফসফরিক অ্যাসিড, রাইট? তাহলে এটা হচ্ছে আমার উদাহরণ। তারপর আবার দেখো এটা যেমন একটা অম্লধর্মী গ্যাস, এটা অম্লধর্মী গ্যাস। আরো দেখো তোমার হচ্ছে সাপোজ SO2 সালফার ডাইঅক্সাইড, এইটা পানির সাথে বিক্রিয়া করবে, পানির সাথে বিক্রিয়া করে তোমাকে একটা গ্যাস, একটা অ্যাসিড দিবে যেটা নাম হচ্ছে সালফিউরাস অ্যাসিড H2SO3। তার মানে কি, এটাও একটা কি, অম্লধর্মী গ্যাস। আবার সাথে সাথে তুমি দেখবা সালফার ট্রাইঅক্সাইড, যে SO3, এটাও পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ H2SO4, এই যে H2SO4। তাহলে দেখতে পাচ্ছ যে তোমার আলটিমেটলি সালফার ডাইঅক্সাইডটাও পানির সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড দিচ্ছে যেটার নাম সালফিউরাস অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে তোমাকে একটা অ্যাসিড দিচ্ছে যেটার নাম সালফিউরিক অ্যাসিড। তাহলে এগুলো সবগুলোই কি হবে, অ্যাসিড ধর্মী হবে। অলরাইট, আশা করি বুঝতে পারছি। এখন তোমাকে যদি কখনো বলে ভাই এটা তো অ্যাসিড ধর্মী বুঝলাম, ক্ষার ধর্মী কোনগুলো হবে? ক্ষার ধর্মী হবে যে সকল অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। যেমন আমি উপরে এক্সাম্পল দিচ্ছি, ক্ষার ধর্মীর একটা এক্সাম্পল, ক্ষার ধর্মীর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ক্ষার ধর্মীর একটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, এই যে। তাহলে এখানে ধরো সোডিয়াম অক্সাইড আছে Na2O, এই যে, রাইট? তাহলে এটার সাথে যখন আমি পানির বিক্রিয়া করব, আমাকে আগে বলছে যে এটা কোন অক্সাইড, এটা কি অ্যাসিড ধর্মী নাকি ক্ষার ধর্মী। তাহলে এইটা একটা ক্ষার ধর্মী কেমনে প্রমাণ করব, এই সোডিয়াম অক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে। এটা ক্ষার ধর্মী কেমনে বুঝলাম, এই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দিচ্ছে, তাহলে এটা কি হবে, ক্ষার ধর্মী অক্সাইড হবে। ওকে, তাহলে তোমাকে যদি আমি ধরো জিজ্ঞেস করতাম যে ক্যালসিয়াম অক্সাইড, এটা কি ক্ষার ধর্মী হবে নাকি অ্যাসিড ধর্মী হবে, কমেন্টে জানায় দাও। ক্যালসিয়াম অক্সাইড এটা কি অ্যাসিড ধর্মী গ্যাস হবে, অ্যাসিড ধর্মী অক্সাইড হবে নাকি ক্ষার ধর্মী অক্সাইড হবে, কমেন্টে একটু জানায় দাও। ক্যালসিয়াম অক্সাইড তোমরা একটু জানায় দাও যে ক্যালসিয়াম অক্সাইডটা কি হবে বলো, ক্যালসিয়াম অক্সাইডটা এটা কি অ্যাসিড হবে নাকি ক্ষার ধর্মী অক্সাইড হবে, এটা একটু জানায় দাও। ক্যালসিয়াম অক্সাইডটা দেখি কে কে আনসার দিচ্ছে। সিম্পল আনসার, এটা কি হবে, ক্ষার। ভেরি গুড, ক্ষার ধর্মী। হ্যাঁ, এই তো আনসার দিচ্ছে হিয়া, মহুয়া, মাফি, স্নিগ্ধা, ভেরি গুড, ক্ষার, খুবই সিম্পল, ক্ষার ধর্মী। রাদিয়া, ঝুমা, ভেরি গুড। ওকে, বুঝতে পারছি, খুবই সিম্পল।
আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটাতে যাই। তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে? তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন? বেসিক্যালি ইলেকট্রোলাইসিসের কথা বলছে, আর তড়িৎ বিশ্লেষণ তো আমরা পড়ছি আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, রাইট? তো তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করে আমরা জানি, এটা হচ্ছে বিজ্ঞানী কি, ফ্যারাডে। এবং কয়টা সূত্র আবিষ্কার করে? দুইটা। তড়িৎ বিশ্লেষণের জন্য ফ্যারাডে টোটাল কয়টা সূত্র আবিষ্কার করে? দুইটা, ঠিক আছে? ফ্যারাডে কয়টা সূত্র ইউজ করে? দুইটা, দুইটি সূত্র, এটা মাথায় রেখো। কয়টি সূত্র? দুটি, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষণের সূত্র টোটাল ফ্যারাডে কয়টা আবিষ্কার করে? দুইটা, এটা একটু খেয়াল রেখো। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই আমরা। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? আচ্ছা, দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? আচ্ছা, কোন উপাদানে কোন ধরনের অ্যাসিড থাকে এটা আমাদের জানাটা প্রয়োজন, ঠিক আছে? একটু মনে রাখার জিনিসপাতি এগুলা। তো দুধে থাকে হচ্ছে, আমরা জানি সবাই কি, ল্যাকটিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এখন আমি তোমাকে লিখে দিচ্ছি যে কোন জায়গায় কোন উপাদানগুলো থাকে, এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। যেমন কলাতে মাথায় রাখবা, কলাতে থাকে হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এগুলো একটু লিখে নিও, এগুলো তোমার কাজে দিবে। বেনজোইক অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার লেবু, মালটা, এইগুলোতে থাকে হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এগুলো একটু মাথায় রেখো। তারপরে হচ্ছে এখান থেকে আমরা কিছু যেতে পারি, তোমার হচ্ছে চা। এই যে টার্টারিক অ্যাসিডটা কোথায় থাকে? টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, আবার চায়ে থাকে কি, ট্যানিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডে কি থাকে? কোথায় টার্টারিক অ্যাসিড থাকে? তেঁতুলে, এই যে তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। তারপরে হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে? এটা তো লিখে দিলাম। সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবু, মালটাতে থাকে। ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? মৌমাছির দাঁতে থাকে। মৌমাছির দাঁত, মৌমাছি যখন কামড়ে দেয় না, তো ওই কামড়ে হচ্ছে তোমার ওই দাঁতে বিষ থাকে, যে বিষটা কি, ফর্মিক অ্যাসিড, বা এটার আরেকটার নাম কি, মিথানোইক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের আরেক নাম কি, মিথানিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সংকেতটা কি? সবাই একটু কমেন্টে জানাই দাও তো, ফর্মিক অ্যাসিডের সংকেতটা কি? সবাই একটু কমেন্টে জানাই দাও। ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। আর এটা একটা জৈব অ্যাসিড। কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড? এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। ওকে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এটা একটু মাথায় রাখো। তারপরে আবার আরো যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো একটু লিখে দিচ্ছি। তারপর হচ্ছে চায়ের কথা বললাম, চাতে থাকে হচ্ছে ট্যানিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড। চাতে থাকে হচ্ছে ভাইয়া ট্যানিক অ্যাসিড। চায়ের পরে হচ্ছে তোমার আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকি, এটা থাকে হচ্ছে এসকর্বিক অ্যাসিড, তো কোন উপাদানে কোন অ্যাসিড থাকে এগুলো আমাদের একটু জানা থাকা উচিত। আপেলে কোন অ্যাসিড থাকে বলো? আপেলে কোন অ্যাসিড থাকে? এই সবগুলো অ্যাসিড কিন্তু আমরা খাই, রাইট? আপেলে কি থাকে বলো? আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আপেলে থাকে হচ্ছে ভাইয়া ম্যালিক অ্যাসিড। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। ওকে, তাহলে কোন খাবারের কোন উপাদানে কোন অ্যাসিডগুলো থাকে সেগুলো আমাদের জানা দরকার না? অবশ্যই দরকার, কারণ এগুলো হচ্ছে আমাদের কি, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চলে আসে, যেমন দেখলা দুধেরটা চলে আসছে, হয়তোবা তোমার সময় চায়েরটা চলে আসতে পারে, তোমার সময় আমলকিটা চলে আসতে পারে, তোমার সময় আপেলেরটা চলে আসতেই পারে, রাইট? তাহলে এই বেসিক ইনফরমেশনগুলো, মৌলিক জিনিসপাতিগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, পরবর্তী এমসিকিউতে যাই আমরা। সর্বাধিক সক্রিয় কার্যকরী মূলক কোনটা? দেখো, আমরা জৈব জগতে কার্যকরী মূলক পড়েছি, এখন সর্বাধিক কার্যকরী মূলক কোনটা সেটা আমাদের একটু জানা থাকা লাগবে না? যেমন দেখো, আমরা এটা চাইলে মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে, বুঝছো? আমরা চাইলে এটা মনে রাখতে পারি একটা ছন্দ দিয়ে। ছন্দটা কি দেখো, আমি তোমাকে এখানে বলে দিচ্ছি। ছন্দটা হচ্ছে, যদি আমরা একটু মাথায় রাখি যে কাশি এবং হাঁচিতে, কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, দেখো
এই ছন্দটা যদি মাথায় রাখতে পারো, তোমার কার্যকরী মূলকের সক্রিয়তা নিয়ে কোনো প্যারা হবে না, বুঝছো? মানে হচ্ছে কার্যকরী মূলকের যে সক্রিয়তার সিরিজটা আমরা জানি যে উপরে যে থাকে সে সব থেকে বেশি সক্রিয় থাকে। সক্রিয় মানে কি, সে সব থেকে বেশি বিক্রিয়া করতে চায়। যেমন দেখো, এটা আমরা মনে রাখতে পারি এই ছন্দটা দিয়ে, যে কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি। ঠিক আছে, তাই কি করছি আমি, আতঙ্কিত আমি, তাই হচ্ছে 231-এ কল দিলাম। 231-এ কল দিলাম। আমরা ইউজুয়ালি কোথায় কল দিই, আমরা যখন আতঙ্কে থাকি কোনো কিছু, তখন ধরো বা হঠাৎ করে ধরো ভয় হয়ে গেল, তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে 999-এ কল দিই, রাইট? আমরা হচ্ছে 999-এ কল দিই। এখন আমরা কল দেবো কোথায়, 231-এ। ওকে, তাহলে দেখো এই কোনটা দিয়ে কি বুঝাচ্ছি, কা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যেটা হচ্ছে COOH। কা দিয়ে কি বুঝাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? কা দিয়ে বুঝাচ্ছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে একটা জিনিস বুঝো যে সব থেকে বেশি সক্রিয় মৌল কোনটা হবে, সেটা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তারপরে হচ্ছে দেখো এখানে এখানে তাহলে এখানে COOH-টা আসে না, এই যে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে যেহেতু COOH একদম উপরে থাকে, তাহলে এইটা এখানে অপশন আসে না, তাহলে এটাই হবে আমার আনসার। ওকে, এটা হবে আমার আনসার। এই বাকিগুলোর তুলনায় ও হচ্ছে সব থেকে বেশি কি সক্রিয়। তারপরে সি দিয়ে মনে রাখবা সালফোনিক অ্যাসিড, SO3H। তার মানে উপরের জায়গাগুলো দখল করছে কারা, অ্যাসিডরা। একটা হচ্ছে COOH আর একটা হচ্ছে SO3H, রাইট? হা দিয়ে হচ্ছে হ্যালাইড। কোন হ্যালাইড, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, যেটাকে আমরা প্রকাশ করি COX দ্বারা। এই এক্সটা মানে হ্যালোজেন বুঝাচ্ছে, এক্সটা মানে কি বুঝাচ্ছে, হ্যালোজেন। এটা হতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে FCl Br আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। চি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে বেসিক্যালি ভাইয়া কি, নাইট্রাল বা সায়ানিড। এই যে ওকে, এটা। তারপরে হচ্ছে এখানে আজ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে তোমার অ্যালডিহাইড, CHO। ক দিয়ে বুঝাচ্ছে কিটোন, এই যে কিটোন মূলক। ঠিক আছে, ক দিয়ে বুঝাচ্ছে কি, কিটোন মূলক। তারপর এখানে আ দিয়ে বুঝাচ্ছে হচ্ছে ভাইয়া অ্যালকোহল। তারপর হচ্ছে ত দিয়ে বুঝাচ্ছে হচ্ছে থায়োল। আর লাস্ট হচ্ছে আমি দিয়ে বুঝাচ্ছে হচ্ছে অ্যামিন মূলক। এটা দিয়ে কি বুঝাচ্ছে, অ্যামিন, NH2। দেখো তো এটা তুমি মনে রাখতে পারবে না ভাইয়া। কাশি, এই যে এখন তো উইন্টার টাইম, রাইট? উইন্টারে তো একটু হাঁচি কাশি থাকে, মানে দেখবা যে হু 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 করে বারবার খালি একবার হচ্ছে কাশি আসে, না হলে হাঁচি হাঁচি দিতে দিতে অনেকের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, তাই কি করলাম, 231-এ কল দিলাম। এই 231টা কি বুঝাচ্ছি তার আগে, কা দিয়ে মনে রাখবা কার্বক্সিলিক অ্যাসিড, সি দিয়ে মনে রাখবা সালফোনিক অ্যাসিড, হা দিয়ে মনে রাখবা হচ্ছে হ্যালাইড বা অ্যাসিড হ্যালাইড। চি এর এটা দিয়ে মনে রাখবা নাইট্রাল বা সায়ানাইড আর কি, CN। আর হচ্ছে আজ দিয়ে মনে রাখবা অ্যালডিহাইড। ক দিয়ে মনে রাখবা হচ্ছে তোমার কিটোনমূলক। আ দিয়ে মনে রাখবা তোমার হচ্ছে অ্যালকোহলমূলক, OH। তারপর হচ্ছে ত দিয়ে মনে রাখবা হচ্ছে কি, থায়োল গ্রুপ। আমি দিয়ে মনে রাখবা কি, NH2, অ্যামিনমূলক। ওকে, আর 231, এই 2টা বুঝাচ্ছে হচ্ছে ডাবল বন্ড, কার্বন কার্বন কি, ডাবল বন্ড। অর্থাৎ এটা কাকে বুঝাচ্ছে, ইন্ডিকেট করতেছে কাকে, অ্যালকিনকে, রাইট? 3 দ্বারা বুঝবা তোমার হচ্ছে অ্যালকাইন, ট্রিপল বন্ড। 1 দ্বারা বুঝবা হচ্ছে অ্যালকেন, সিঙ্গেল বন্ড। এই যে ঠিক আছে, তাহলে এটা দিয়ে হচ্ছে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি কোনগুলো হচ্ছে সব থেকে সক্রিয়। যে সবার আগে থাকবে সেই সব থেকে বেশি সক্রিয়। তাহলে সক্রিয়তার সিরিজটা প্রথমে COOH হবে, এরপরে সালফোনিক অ্যাসিড হবে, এরপরে হচ্ছে অ্যাসিড হ্যালাইড হবে, তারপরে হচ্ছে সায়ানাইড মূলক, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, তারপরে হচ্ছে অ্যালকোহল মূলক, তারপরে হচ্ছে থায়োল গ্রুপটা, তারপরে হচ্ছে অ্যামিন গ্রুপ। সবাইকে আমরা বুঝতে পারছি, একটু কমেন্টে জানাই দিই। সবাইকে আমরা বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানাই দিই, দেখি আমরা। তাহলে এখানে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে তোমার কি হবে, কার্বক্সিল। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি সাপোজ, হ্যাঁ এটা দিয়ে মাথায় রাখতে পারবা, এই ছন্দটাতে ইজি মাথায়। তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া, তোমাকে যদি জিজ্ঞেস করি সাপোজ আমি এখানে জিজ্ঞেস করলাম যে এইটা সায়ানাইড এবং
সায়ানাইড এবং হচ্ছে তোমার হচ্ছে কীটনমূলক, এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয় কমেন্টে জানায় দাও। সায়ানাইড এবং হচ্ছে কীটনমূলক, এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয় কমেন্টে জানায় দাও। সায়ানাইড হবে নাকি হচ্ছে কীটনমূলক হবে? ঠিক আছে, সায়ানাইড নাকি কীটনমূলক কমেন্টে একটু জানায় দাও দেখি। সায়ানাইড এবং কীটনমূলকের মধ্যে কে বেশি সক্রিয় কমেন্টে একটু জানায় দাও দেখি, ধূপধাপ কমেন্টে একটু জানায় দাও যে সায়ানাইড এবং কীটনমূলকের মধ্যে কে বেশি সক্রিয় কমেন্টে একটু জানায় দাও। ধূপধাপ। সিএন কাশি এবং হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি, হ্যাঁ কাশি এবং এই যে কাশি এবং হাঁচিতে আজকাল কি আতঙ্কিত আমি। ওকে, দেখি কে কে আনসার দিচ্ছে। সিএন সায়ানাইড সায়ানাইড, ভেরি গুড ভেরি গুড। বেশিরভাগ আগে আনসার আমি সায়ানাইড পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারতেছো যার অবস্থান আগে হবে যে সায়ানাইড আগে, তাইতেই বেশি সক্রিয়, তাই না? ভেরি গুড ভেরি গুড। ওকে, দেখো আমরা পরবর্তী এমসিকিউতে যাই। পরের বার হয়তো বা এই 4টা অপশনের জায়গায় ভিন্ন অপশনও থাকতে পারে তোমার টাইমে, রাইট? তোমার টাইমে থাকতে পারে, তখন আশা করি ইনশাল্লাহ এই ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারবা। পরের কোশ্চেনটা, নিচের কোনটি জৈব অম্ল? জৈব অম্ল বেসিক্যালি বুঝাইছে জৈব অ্যাসিড আর কি, ঠিক আছে? বুঝাইছে কি জৈব অ্যাসিড, এটা বেসিক্যালি বুঝাইছে কি জৈব অ্যাসিড আর কি। অম্ল মানে তো আমরা জানি অ্যাসিড। আর জৈব অ্যাসিড কোনটা? যেটা আমরা বেসিক্যালি যে অ্যাসিডটা খেয়ে থাকি, জৈব অ্যাসিডগুলো মেনলি খাই, ঠিক আছে? যে জৈব অ্যাসিডগুলো মেনলি আমরা কি করি, খেয়ে থাকি। যেমন জৈব অ্যাসিডের মধ্যে হচ্ছে ভিনেগার, এগুলো হচ্ছে সব জৈব অ্যাসিড। এগুলো সব কি জৈব অ্যাসিড। ভিনেগার মানে বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোইক অ্যাসিড, যে CH3COOH। তারপরে হচ্ছে তোমার ওই যে ম্যালিক অ্যাসিড, এগুলো সব অ্যাসিডগুলোই কি আমরা খেয়ে থাকি। ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ওই যে অ্যাসিডগুলোর কথা আমরা লিখলাম, বেনজোইক অ্যাসিড, যে অ্যাসিডগুলো আমরা নর্মালি খেয়ে থাকি। এগুলো মনে রাখার একটা টেকনিক কি জানো? যে অ্যাসিডগুলো আমরা খাই ওগুলো জৈব অ্যাসিড। আরেকটা মনে রাখার টেকনিকটা হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, এই জৈব অ্যাসিডের জন্য, ঠিক আছে? জৈব অ্যাসিডের মধ্যে দুইটা মূলক থাকে, কার্যকরী মূলক। এক নম্বরটা হচ্ছে কার্বক্সিলিক মূলক, এই যে COOH। 2 নম্বরটা হচ্ছে সালফোনিক অ্যাসিড, এই যে SO3H। তাহলে জৈব অ্যাসিডের মধ্যে এই দুইটা কার্যকরী মূলক কি থাকবে, বিদ্যমান থাকবে। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা কি সালফোনিক অ্যাসিড। এরাই বেসিক্যালি কি জৈব অ্যাসিড। সবাইকে বুঝতে পারছি? যে সকল অ্যাসিডের ভিতরে বেসিক্যালি তোমার কার্বক্সিলিক অ্যাসিড এবং সালফোনিক অ্যাসিড বিদ্যমান থাকে সেটাই হচ্ছে জৈব অ্যাসিড। তার এখানে কোনটা আনসার হবে? এখানে আনসার হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে সরি, আনসার হবে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সবাইকে বুঝতে পারছি? এর আনসার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী কোশ্চেনটা যাই। কোনটি, আচ্ছা এটা কিন্তু খেয়াল রেখো, পরবর্তীতে এটাও আসতে পারে, নিচের কোনটি জৈব অ্যাসিডের মূলক, ঠিক আছে? COOH অথবা সালফোনিক অ্যাসিড, এগুলোকে আমরা বলি কি জৈব অ্যাসিড বা জৈব অম্ল। ওকে, আচ্ছা পরবর্তীতে হচ্ছে, দেখো ভাইয়া পরবর্তী কোশ্চেনটা, কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? কোনটি বৃদ্ধি মানে এই 4টা অপশনের মধ্যে কোনটা বেড়ে গেলে নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক আধান বা পজিটিভ আধানটাও বেড়ে যায়? তোমাকে জানা থাকা লাগবে যে নিউক্লিয়াসের ভিতরে আসলে কি থাকে বলো তো। একটা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বলো? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে দুইটা জিনিস থাকে, রাইট? এর ভিতরে দুইটা জিনিস থাকে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে। এগুলো কিন্তু খুবই কোর কোশ্চেন, মানে বেসিক কোশ্চেন খুবই। নিউক্লিয়াসের ভিতরে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোটন ভাইয়া, একটা হচ্ছে প্রোটন, আর এটা কি নিউট্রন। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। এইটার কি কোনো চার্জ আছে নিউট্রনের? না, এটা চার্জ শূন্য। এটা চার্জ কি? 0। চার্জ হচ্ছে এটার 0। চার্জ তাহলে কার আছে নিউক্লিয়াসের ভিতরে? নিউক্লিয়াস যে আমরা বলি ধনাত্মক আধানযুক্ত, কার জন্য বলি? এই প্রোটনটার জন্য বলি। কার জন্য বললি? এই প্রোটনটা। এটার চার্জ হচ্ছে পজিটিভ। এটা চার্জ কি? পজিটিভ। তাহলে তুমি বলো ভাইয়া যে কোনটা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে? প্রোটন, কারণ প্রোটনটাই তো ধনাত্মক আধানটাকে প্রকাশ করতেছে। তাহলে প্রোটন যদি বেড়ে যায় তাহলে কি নিউক্লিয়াসের ধনাত্মক আধানও অটোমেটিকলি বাড়বে। তার মানে নিউক্লিয়াসের ধনাত্মক আধানটা পুরোপুরি ডিপেন্ড করতেছে কার উপর? প্রোটনের উপর।
তাহলে এখানে তোমার হচ্ছে প্রোটন কি কোথাও দেয়া আছে? নাই। তাহলে প্রোটন সংখ্যাটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা বলি না? প্রোটন সংখ্যাটাকে, কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে আনসার কি হবে? পারমাণবিক সংখ্যা। বুঝতে পারতেছো কিভাবে বেসিক থেকে কোশ্চেন আসতেছে? তোমাকে কিন্তু ডিরেক্টলি এখানে প্রোটনের কথা বলে দেয় নাই। তো আমরা তো অলরেডি জানি যে প্রোটন সংখ্যা ইন্ডিকেট করতেছে কাকে ভাইয়া? পারমাণবিক সংখ্যাকে। তাহলে আমি এখানে আনসার কি হবে? পারমাণবিক সংখ্যা। এই যে, বুঝতে পারছো? তাহলে আমার এখানে আনসার কি হলো? পারমাণবিক সংখ্যা। কার জন্য? এই মিস্টার প্রোটনের জন্য। কারণ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি মানে প্রোটন সংখ্যাটাও বৃদ্ধি, আর প্রোটন সংখ্যা বৃদ্ধি মানে নিউক্লিয়াসের ধনাত্মক আধানটাও কি হয়? বৃদ্ধি পায়। সবাইকে বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি কিনা? সবাইকে বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, এই বেসিক কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন থাকে, প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের চার্জ 0। তাহলে এখন পারমাণবিক সংখ্যাটা বুঝাচ্ছে হচ্ছে প্রোটন সংখ্যাটাকে, রাইট? পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি? প্রোটন সংখ্যা বাড়া, ফলে নিউক্লিয়াসের ধনাত্মক আধানও কি হবে? বৃদ্ধি পাবে। পরবর্তী কোশ্চেন, সবচেয়ে ভারী মৌলিক গ্যাস কোনটা? মৌলিক গ্যাস, এখানে মৌলিক বলতে কি বুঝাইছে বলো তো? মৌলিক জিনিসটা বুঝাইছে মানে একক, মানে ও ছাড়া আর কেউ থাকবে না। মৌলিক মানে কি? যে পদার্থটাকে আমরা ভাঙলে সে ছাড়া আর কিছু পাওয়া যায় না। ঠিক আছে, আর এখানে যে গ্যাসগুলো আছে, রেডন, আর্গন, জেনন, নিয়ন, এগুলো সবগুলোই কি? মৌলিক গ্যাস, মানে তাদেরকে ভাঙলে অন্য কোনো উপাদান এখানে পাওয়া যাবে না। ভারী গ্যাস কোনটা? ভারী কেমনে বুঝবো ভারী কোনটা? যাদের পারমাণবিক ভর বেশি। তাহলে এখানে দেখো, রেডন, আর্গন, জেনন, নিয়ন, এগুলো সবগুলোই গ্রুপ 18 মৌল না? তাহলে দেখো, আমি যদি গ্রুপ 18টা লিখি, যে G18, গ্রুপ 18, গ্রুপ 18 গ্যাসের মৌল, গ্রুপের মৌলগুলোকে কি বলি? নিষ্ক্রিয় গ্যাস বলি। গ্রুপ 18তে কারা কারা আছে দেখো, গ্রুপ 18তে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তারপর হচ্ছে জেনন, রেডন, অর্গানেসন, এইগুলো আছে হচ্ছে গ্রুপ 18। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি এগুলোর মধ্যে সব থেকে ভারী কোনটা, তুমি বলবা যে অর্গানেসন। কারণ অর্গানেসন হচ্ছে সব থেকে নিচে, তার পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি, তার ভর সংখ্যাও কি হবে? বেশি হবে। তাহলে এখানে ভারী কোন অপশনে কোনগুলো দেয়া আছে ইন্ডিকেট করি, আমরা একটু বের করি। অপশনে আছে নিয়ন, এই যে এটা আছে। অপশনে আছে হচ্ছে আর্গন। অপশনে আছে হচ্ছে জেনন, এই যে। অপশনে আছে হচ্ছে রেডন, এই যে। তাহলে এই চারটা, 1 2 3 4টার মধ্যে সব থেকে ভারী কোনটা হবে? যেটা একদম নিচে আছে। কে আছে এই চারটার মধ্যে নিচে? রেডন। তাহলে তার পারমাণবিক সংখ্যা বেশি, তাহলে তার ভর সংখ্যাও কি হবে? বেশি হবে। তাহলে রেডন হবে সব থেকে ভারী, এই যে, রাইট? এটার আনসার কি হবে? রেডন। তোমাকে যদি জিজ্ঞেস করি এই কোশ্চেনটা, যে সাপোজ গ্রুপ 1 এর মধ্যে সবচেয়ে ভারী কে? সবচেয়ে ভারী মৌলটা, সবচেয়ে ভারী মৌল, অপশন দিব না, বলে দাও তো। গ্রুপ 1 এর হচ্ছে সব থেকে ভারী মৌলটা, গ্রুপ 1 G1। গ্রুপ 1 এর মধ্যে সবচেয়ে ভারী মৌল কোনটা? কমেন্টটা জানাই দিতে হবে। গ্রুপ 1 এর মধ্যে সবচেয়ে ভারী মৌল কোনটা? কমেন্ট একটু জানাই দাও। গ্রুপ 1 এর মধ্যে সব থেকে ভারী মৌল কোনটা? কমেন্ট একটু জানাই দাও, দেখি কে কে বলতে পারে। গ্রুপ 1 এর মধ্যে সব থেকে ভারী মৌল। যারা যারা আমাদের লাইভ ক্লাসটা এখন পর্যন্ত শেয়ার করো নাই, তারা একটু শেয়ার করে দিও, কারণ তোমার শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরাও এই ক্লাসটা করতে পারবে। ফলে তোমার দ্বারা তোমার এক বন্ধু কি হইলো? উপকৃত হলো। কারণ ভাই একটা কথা অলওয়েজ বলি, যে শেয়ারিং ইজ কেয়ারিং। ভাই একটা কথা অলওয়েজ বলি, শেয়ারিং ইজ কেয়ারিং। তোমার শেয়ারের মাধ্যমে তোমার বন্ধু কি হইলো? উপকৃত হইলো। তাহলে এখানে গ্রুপ 1 এর মধ্যে সব থেকে ভারী মৌল কোনটা বলো, দেখি কে কে বলতে পারে। কে কে বলতে পারে দেখি একটু। হিলিয়াম বলছে একজন, ফ্রান্সিয়াম বলতেছে বেশিরভাগ, সোহাগী, সুরাইয়া, মিসমা, সীমা, ফ্রান্সিয়াম, হ্যাঁ স্নিগ্ধা, হ্যাঁ শবনম বলেছে ফ্রান্সিয়াম, রিমা বলেছে ফ্রান্সিয়াম, ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের আনসারটা একটু দেখেই ফেলি, রাইট? আমাদের আনসারটা একটু দেখেই ফেলি। গ্রুপ 1 এর, রাইট? আমরা একটু গ্রুপ 1 এর মৌলগুলো একটু লিখবো। গ্রুপ 1 এর মৌলগুলো একটু লিখবো, কি কি আছে দেখো। আমরা একটা ছন্দ পড়ছিলাম
যে হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। গ্রুপ একের মূল মনে রাখা টেকনিক, হাই হাই দিয়ে হাইড্রোজেন, লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। হাই লি না কে, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এটা হচ্ছে গ্রুপ একের মৌলগুলা। তাহলে সব থেকে নিচে কে আছে? ফ্রান্সিয়াম। তাহলে এটাই হবে আমার আনসার। এটাই হচ্ছে সব থেকে কি ভারী মৌলিক গ্যাস। ওকে, সবাইকে আমরা এটা বুঝতে পারছি। ভারী মৌল বের করা আমাদের জন্য খুব একটা কঠিন কাজ না। এরপরে হচ্ছে ভাইয়া দেখো আমরা আমাদের হচ্ছে মোটামুটি দেখো মোটামুটি বুঝতে পারতেছো যে কেমিস্ট্রিতে যে কোশ্চেনগুলো আসে এগুলো আমাদের সলভ করা হয়েছে, যেগুলো 23 এবং 24 সালে আসছে। এখন আমরা 22 এবং 23 সালে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো আমরা এখন সলভ করব। ওকে, তাহলে আশা করি আমাদের 23-24 সালে যে সকল প্রশ্ন এসেছিল এবং এইগুলাতে আশা করি কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো যে কি কি টাইপের কোশ্চেন আসছে। আসলে তোমাকে একটা কথা বলি ভাইয়া, তুমি যত পরিমাণে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবা, যে পরিমাণ প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করবা, ততই তোমার কি হবে, জ্ঞান বৃদ্ধি পাবে। এই জ্ঞানটা কিসের বৃদ্ধি পাবে? বেসিক্যালি তুমি আইডিয়া পাবা কি কি টাইপের কোশ্চেন আসে। তো নার্সিংয়ে নর্মালি হচ্ছে তোমার বেসিকলি তোমার হচ্ছে তুমি যদি কোশ্চেনে অ্যানালাইসিস করো তাহলে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার বেসিক থেকে দিয়ে দেয়। ঠিক আছে, তাই ওইগুলা আমাদের হাতছানি করা যাবে না। আমরা ট্রাই করব আমাদের সবগুলো যাতে কি হয়, কেমিস্ট্রি কোশ্চেনগুলো হয়ে যায়। 8টা দিলে 8টাই যেতে হয়, 9টা দিলে 9টাই যেতে হয়, 10টা দিলে যেতে 10টাই আমার হয়। নর্মালি বিএসসি নার্সিংয়ে 10টা কোশ্চেনে থাকে কেমিস্ট্রি, তো 10টা থাকলে আমি যেতে 10টাই পারি, 8টা থাকলে যেতে 8টাই দেয়। বাই চান্স 9টা যদি দেয় 9টাই যেতে আমি পারি ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাদের এই কেমিস্ট্রি প্রিপারেশনটা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের মাধ্যমে হবে লাস্ট আওয়ার প্রিপারেশন, নার্সিং প্রিপারেশন প্রোগ্রাম। ইনশাল্লাহ তোমরা ওখানে যুক্ত হয়ে ভাইয়া ইনশাল্লাহ তোমাকে কেমিস্ট্রির দায়িত্বে তো পুরো আসে আমি ইনশাল্লাহ, তো তোমার প্রবলেম হবে না আশা করি। তো থিওরিটিক্যালি সব কিছুই ভাইয়া সুন্দর করে তোমাকে গুছাই দিব, যে যে জিনিসপাতিগুলো তোমার লাগবে। এখন দেখো ভাইয়া আমরা আমাদের পরবর্তীতে 22-23 সালের প্রশ্নগুলো নিয়ে এখন অ্যানালাইসিস করবো কি কি টাইপের প্রশ্ন এসেছিল। প্রথম কোশ্চেন, H2 এর বন্ধন কোণের মান কত? মানে কি, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে মৌলের পর্যায়বৃত্ত ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা আমরা সবাই পড়ছি না, এখানে একটা টপিক আছে সংকরায়ন, ওই টপিক থেকে আসছে এবং এটা খুব কমন কোশ্চেন। এইচএসসিতেও আমরা এই কোশ্চেনটা দেখতে পাই, তাই না? এইচএসসিতে এই টাইপের কোশ্চেন আসে যে এর বন্ধন কোণ কত, ওর বন্ধন কোণ কত। সব থেকে বেশি যেটা আসে যে এই তিনটা, তাই না? ইয়াতেও পড়ছি আমরা এইচএসসিতে, যে তোমার হচ্ছে CH4 এটার বন্ধন কোণ কত, তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়া এটার বন্ধন কোণ কত, তারপর হচ্ছে পানি, এই তিনটা সব থেকে বেশি আসে। তাহলে দেখছো এই তিনটা থেকে সব থেকে বেশি যেহেতু আসে, পানিরটাই কিন্তু ওরা দিয়ে দিছে। এবং এইটা আসছে সংকরায়ন টপিক থেকে। কোন টপিক থেকে ভাইয়া? সংকরায়ন টপিক থেকে। তো সংকরায়নে বন্ধন গুণগুলো কেমন হয়ে থাকে সেগুলো আমরা অলরেডি জানি এবং পড়েছি। তো এখন এই যে মিথেন, অ্যামোনিয়া, পানি, তারপর আরেকটা দেখবো হাইড্রোজেন সালফাইড আছে H2S, এগুলো সবগুলোই সংকরণ কি? sp3, তাই না? এই সবগুলারই সংকরণ কি ভাইয়া? sp3। এই সবগুলোরই সংকরণ কি? sp3। আর সংকরণ বের করার সূত্রটা তো আমরা সবাই জানি, তাই না? তোমার হচ্ছে H = হাইব্রিডাইজেশন = অনেকে অনেকভাবে পড়ো, তো এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র যেটাতে আমরা ইজিলি সলভ করতে পারি। C+A, এই সূত্রতে আমরা ইজিলি সংকরণটা আইডেন্টিফাই করতে পারি। যেখানে V হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের যতগুলি ইলেকট্রন। এমটা হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, অর্থাৎ যার যোজনী এক এরকম কয়টা পরমাণু আছে। সি মানে হচ্ছে ক্যাটায়ন, যদি তোমার কাছে যেই যৌগ বা যৌগমূলকটা থাকবে ওটার মধ্যে যদি চার্জ থাকে তাহলে ওই চার্জটা বসবে। যদি ক্যাটায়ন থাকে ক্যাটায়নের যে চার্জ নাম্বারটা, শুধু নাম্বারটা বসবে এখানে। আর অ্যানন থাকলে অ্যাননের নাম্বারটা বসবে। যেমন আমি এখান থেকে তোমাকে একটা এক্সাম্পল করে দেখাই, তোমার হচ্ছে মনে পড়বে আশা করি। যেমন দেখো এখানে হাফ ভি হচ্ছে কি ভাইয়া? দেখো এটা আমি ধরুন মিথেনের জন্য বের করতেছি, এখানে সবগুলারই sp3, তুমি বের করে দেখবা। মিথেনের জন্য দেখবা কার্বনের শেষ মানে এখানে আবার এই যে ভি যেটা ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ তোমার হচ্ছে যোজ্যতা স্তরের ইলেকট্রন। কারটা ইউজ করি আমরা? কেন্দ্রীয় পরমাণুটা ইউজ করি। কারটা? কেন্দ্রীয় পরমাণু। মিথেনের মধ্যে বলো তো কেন্দ্রীয় পরমাণুকে? অবভিয়াসলি কার্বন, রাইট? অবভিয়াসলি কি কার্বন। তাহলে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 4টা, তাহলে এখানে লেখো 4।
প্লাস, তারপরে দেখবো এমটা, এমটা মানে কি একযোজী পরমাণুর সংখ্যা, এখানে একযোজী কে আছে হাইড্রোজেন, রাইট, তার যার যোজনী এক, কয়টা আছে সে 4টা, তাহলে এখানে +4 দাও, দিলাম। আর এইখানে সি মানে হচ্ছে ক্যাটায়ন, এখানে কি কোথাও ক্যাটায়ন আছে, পজিটিভ আয়ন আছে নাই, তাহলে এটা 0, অ্যানায়ন আছে নাই, তাহলে এটাও 0, তাহলে এখানে 4 আর 4 যোগ করলে কত হয় 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 4, তাহলে এখানে এইচ এর মান মানে হাইব্রিডাইজেশন সংকরণের মান কত আসলো 4, আর 4 হইলে আমরা জানি কি হয় sp3, কি হয় ভাইয়া sp3, বাকিগুলো বের করবে, এটা 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 সবগুলোই আসবে sp3, এবং এদের বন্ধন কোণটাও কি থাকে ডিফারেন্ট থাকে, যেমন মিথেনের হচ্ছে আমরা পড়েছিলাম, মিথেনের কত হয় বলো, মিথেনের হচ্ছে 104.5 ডিগ্রি, রাইট। তারপর আবার অ্যামোনিয়া, এখানে হচ্ছে তোমার নাইট্রোজেনের উপর কি এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, ফলে এখানে তোমার হচ্ছে একটা বন্ধন কোণ কি হয় একটু বেড়ে যায় তুলনামূলক, তাহলে এটা হচ্ছে একটু বাড়বে 107 ডিগ্রি। আর এটাটা আমরা পড়েছিলাম পানিরটা, যেটা হচ্ছে কত বলো তো 109.5 ডিগ্রি। তারপরে হাইড্রোজেন সালফাইড, এখানেও হচ্ছে অক্সিজেনের হচ্ছে 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, সালফারের হচ্ছে এখানে 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন, এটার কত 92.1 ডিগ্রি। এই যে ইম্পর্টেন্ট যে sp3 এর যৌগগুলা, এদের বন্ধন কোণগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বন্ধন কোণের মানগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে, এই বন্ধন কোণগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলো এমসিকিউর জন্য আসে, তো এগুলো হচ্ছে আমাদের একটু কি করতে হয় মাথায় রাখা লাগে। আর আরেকটা জিনিস বলি তোমাকে, যে এখানে এক জোড়া ইলেকট্রনের জন্য তোমার বেসিক্যালি কি ঘটে, দেখো কোণের মানটা কিন্তু বেড়ে গেছে, কারণ এলপি এলপি তোমরা এই সিকোয়েন্সটা হয়তো বা পড়ছো, তাই না, এই যে লোন পেয়ারের মধ্যে লোন পেয়ারের মধ্যে যে বিকর্ষণটা সেটা হয় সব থেকে বেশি, লোন পেয়ার আর বোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা হয় তুলনামূলক কম, আর সব থেকে কম কোথায় হয় বোন পেয়ার ইলেকট্রনের মধ্যে। তাহলে বলো তো প্রথমটা যেটা দেখলাম মিথেন, এখানে যেই তোমার হচ্ছে বিকর্ষণটা দেখা যায় এটা হচ্ছে কি বিপি বোন পেয়ার আমরা বন্ধন কোণটা বের করি, আর এই জায়গাটাতে বিপিএলপি দেখা যায়, এই জায়গাটা দেখবা তুমি কি বিপিএলপি, চিত্রটা হয়তো বা অনেকের ইমাজিন করতে পারতেছো বিপিএলপি। আর এই যে পানিরটা দেখা যায় হচ্ছে এলপিএলপির কারণে তাদের বন্ড অ্যাঙ্গেলটা কি হয় বলতো বেড়ে যায়, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন, যে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রনের সাথে আরেক জোড়া লোন পেয়ার ইলেকট্রনের কি হয় এখানে বিকর্ষণ হয়, ফলে বন্ধন কোণটাও কি হয় ভাইয়া বলতো বেড়ে যায়, বন্ধন কোণটাও কি হয় বেড়ে যায়, এখানেও সেম, এটা তো এলপি দেখা যায়, ফলে কি হয় বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণটা কি হয় ভাইয়া বেড়ে যায়, ঠিক আছে। তাহলে এখানেও যেমন বিপির জন্য বন্ধন কোণ একটা থাকে, আর এখানে তোমার বন্ড পেয়ার ইলেকট্রনের থেকে লোন পেয়ার ইলেকট্রনের কারণে বন্ধন কোণটা কি হয় একটু সামান্য বেড়ে যায়, আর এখানে আরো বেড়ে যায়, ঠিক আছে, এই দুইটাতে কি হয় বেড়ে যায়। কিন্তু এখানে হচ্ছে তোমার হচ্ছে 92.1 ডিগ্রি, এখানে যখন তুমি যৌগটা গঠন করতে যাবে এখানে কিন্তু আবার কি হয়েছে কমে গেছে, কারণ এটা হচ্ছে কি একটা এক্সেপশনাল কেস, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড কি একটা এক্সেপশনাল কেস, এটা হচ্ছে স্টার্ট দিয়ে রাখো, এটা স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবা, এটা হচ্ছে স্টার্ট দিয়ে রাখো, এখানেও কিন্তু এলপি আছে, ঠিক আছে, এখানেও কিন্তু কি এলপিটা আছে। তাহলে আমার হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, যেখানে বিপি দেখা যায়, তোমাকে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে নিচের কোন যৌগটার ভিতরে বিপি বিদ্যমান, বিপিএলপিটা বিদ্যমান, এলপিএলপি বিদ্যমান বা এলপিএলপি বিদ্যমান, এইভাবে কোশ্চেন আসতে পারে, তো তখন তোমাকে অপশন খোঁজা লাগবে কোন যৌগটার ভিতরে থাকে লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, ওইটার উপর বেস করে তোমাকে আনসার দিতে হবে। দেখো তাহলে ভাইয়া এই শুধুমাত্র একটা এমসিকিউ দ্বারা তোমাকে বুঝাই দিলাম যে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, তোমাকে যেমন বন্ধন কোণগুলো বলে দিলাম, পাশে সংকরণগুলো আসতে পারে এটা বলে দিলাম, পাশাপাশি তোমাকে এইভাবে কোশ্চেন করতে পারে যে নিচের কোন যৌগের ভিতরে তোমার হচ্ছে বেসিক্যালি বিপি বা বিপিএলপি অথবা এলপিএলপিটা দেখা যায়, ওটা বিকর্ষণ বলটা আর কি দেখা যায়, এটা বিপি এটা বিপিএলপি, এটা এলপিএলপি আর এটা এলপিএলপি। কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু একটা কাহিনী আছে, অনেকে হয়তো কাহিনীটা জানো, এটা হচ্ছে বিস্তারিত আজকে আর বললাম না, কারণ এটা হয়তো অলরেডি অনেকে জানো, এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ থিওরি ক্লাসে আলোচনা করব, ওকে, কারণ এটা একটু বড় আলোচনা, যে পানির মধ্যে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হলেও হাইড্রোজেন সালফাইড এটাতে বন্ধন কোণ কেন 92.1 ডিগ্রি,
বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছি না আর কি, আপাতত এটা জানাচ্ছি যে এখানে বিপিএলপি, এটা বিপিএলপি, এটা এলপিএলপি আর এটা এলপি। ওকে, তাহলে এখানে আনসার কোনটা হবে? পানির জন্য কত? 109.5। এই যে এটা হবে আনসার। বুঝতে পেরেছি সবাই? আমরা কি সবাই বুঝতে পারছি কিনা কমেন্টে জানিয়ে দিই। ওকে, অলরাইট। এরপরে পরবর্তী কোশ্চেনটাতে আসি। বিশুদ্ধ পানিতে H+ এবং OH- এর মোলার ঘনমাত্রা অনুপাত কত? আচ্ছা, বিশুদ্ধ পানির পিএইচ কত বলো? বিশুদ্ধ পানির পিএইচ কত? পিএইচ হচ্ছে ভাইয়া 7। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। এখন বিশুদ্ধ পানির পিএইচটা কেমনে 7 হয় জানো? সবাই কি জানতে চাও? বিশুদ্ধ পানির পিএইচ কেন 7 হয়? অনেকের কিউরিওসিটি থাকতে পারে। সবাই কি জানো যে বিশুদ্ধ পানির পিএইচ কেন বেশি হয়, 7 হয়? কারণ হচ্ছে দেখো, তোমাকে এর জন্য জানা থাকা লাগবে যে একটা পানিকে যদি ভাঙি তাহলে কি কি থাকে। দেখো, H2ওটাকে যখন ভাঙবো, একটা পানি এটাকে যখন ভাঙবো তখন আমরা এখানে পাই H+ আয়ন, আরেকটা কি পাই? একটা পাই হচ্ছে H+ আয়ন, আরেকটা কি পাই? OH- আয়ন। পানিকে যখন আমরা ভাঙি তখন পাই হচ্ছে H+ আয়ন এবং OH- আয়ন। ঠিক আছে, তাহলে এখন পানির থেকে যেহেতু H+ এবং OH- আয়নটা পাই, এখন পানির পিএইচ যদি বের করতে চাই, পিএইচ, ঠিক আছে, পানির কি বের করব? পিএইচ। তাহলে পানির পিএইচ বের করার জন্য ঘনমাত্রাটা জানা থাকা লাগবে। কার ঘনমাত্রা? H+। দেখো, H+ এর ঘনমাত্রা হচ্ছে, H+ এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁻7। মনে রাখবা, H+ এর ঘনমাত্রা হচ্ছে ফিক্স কত, মানে পানির জন্য H+ এর ঘনমাত্রা হচ্ছে কত? ফিক্স 10⁻⁻7। তেমনি OH- এর ঘনমাত্রা কত? 10⁻⁻7 মোলার। এখন যখন তুমি পিএইচ বের করবা, পিএইচ ইকুয়াল আমরা কি লিখি? পিএইচ ইকুয়াল কি লিখি বলো তো? পিএইচ ইকুয়াল হচ্ছে -log H+। তো যখন তুমি পিএইচটা বের করতে যাবা তখনই তোমার আনসার কত আসবে? তখনই তোমার আনসার আসবে হচ্ছে এই যে -log 10⁻⁻7। তাহলে এখানে দেখবে 10 আর 10 বেস কাটাকাটি যায়, আর মাইনাসে মাইনাসে প্লাস, আনসার আসবে কত? 7। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7। 7 কিভাবে আসলো? কারণ আমরা জানি পিএইচ ইকুয়াল টু -log H+। H+টা কি? তোমার হচ্ছে ঘনমাত্রা। এই পানির জন্য, বিশুদ্ধ পানির জন্য H+ এর ঘনমাত্রা হয়ে থাকে 10⁻⁷। OH- এর ঘনমাত্রা সেম হয়ে থাকে, অর্থাৎ দুইটার ঘনমাত্রাই কি? সেম। H+ ইকুয়াল টু কি? OH-। এই থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বুঝাচ্ছি। থার্ড ব্র্যাকেট দ্বারা কি বুঝাচ্ছি? ঘনমাত্রা। তাহলে পানির ক্ষেত্রে H+ এর ঘনমাত্রাও যা, OH- এর ঘনমাত্রাও তা। কত? 10⁻⁷, 10⁻⁷। এখন আমি যখন পিএইচ বের করবো বিশুদ্ধ পানির জন্য, তো পিএইচ এগুলো আমরা কি জানি? -log H+। এখন H+ এর জায়গায় আমি ঘনমাত্রাটা বসাবো 10⁻⁷, তাহলে এখানে আনসারটা কত আসবে? 7 আসবে। তাই বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। এখানে কোশ্চেনে বলছে, মানে এখানে কোশ্চেনটা এভাবেও আসতে পারতো যে বিশুদ্ধ পানির পিএইচ কত, তো আমরা তো অলরেডি জানি 7। তো কিসের জন্য হয়? কারণ দুইটা ঘনমাত্রা সেম, তাই। কিসের জন্য হয়? এটাও আসতে পারে কারণ দুইটা ঘনমাত্রা সেম। কিসের? H+ এবং OH-। তাহলে এখন বলছে যে H+ এবং OH- মোলার ঘনমাত্রার অনুপাত কত। অর্থাৎ সহজ কথা আমাকে বুঝাইছে যে এখানে H+ এর ঘনমাত্রা আর হচ্ছে OH- এর ঘনমাত্রার অনুপাতটা কত। এই যে অনুপাতটা কত, তাহলে এটা কত হবে? দেখো, উপরে লেখো 10⁻⁷, নিচে লেখো 10⁻⁷। তাহলে উপরে আর নিচে একই জিনিস না? উপরে আর নিচে হচ্ছে একই জিনিস, তাহলে কাটাকাটি যাবে, তাহলে কত থাকে? 1 থাকে, এই যে 1। তাহলে আনসারটা কত আসবে? 1। শেষ। আনসারটা কত আসবে? 1। ঠিক আছে, এখান থেকে আরেকটা কথা মনে হলো যে পানির আয়নিক গুণফল কত, সেটাও আসতে পারে পরীক্ষা হলে। কি আসতে পারে? পানির আয়নিক গুণফল কত। পানির আয়নিক গুণফল কেউ কি জানো? কমেন্টে একটু জানায় দাও। পানির আয়নিক গুণফল, এই কোশ্চেনটাও আসতে পারে। পানির আয়নিক গুণফল, এটার আনসার হচ্ছে 10⁻⁻14। পানির আয়নিক গুণফল কত? 10⁻⁻14। এটা কি অনেকে জানো? হ্যাঁ, কমেন্টে একটু জানিয়ে দাও যে পানির আয়নিক গুণফল কত। এটা হচ্ছে 10⁻⁻14। ওকে, তাহলে এখান থেকে আমরা অনেক ইনফরমেশন জানলাম, এগুলো তোমার কাজে দিবে। বিশুদ্ধ পানির পিএইচ 7। এখন 7 কেন হয়? কারণ বিশুদ্ধ পানি থেকে আমরা পাই H+ আয়ন এবং OH- আয়ন। এখন এই দুইটার ঘনমাত্রার, মোলার ঘনমাত্রার অনুপাত কত?
1, কারণ দুইটা ঘনমাত্রা মানে তো সেম, তাহলে অনুপাত কত আসবে? 1 আসবে। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, পরবর্তী এমসিকিউতে যাই আমরা। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি? এইটা বের করতে হইলে তোমাকে আগে জানা থাকা লাগবে কার যোজনী কত। এই যোজনী ব্যাপারটা যদি বুঝতে পারো তাহলে তুমি ইজিলি যে কোনো যৌগের সংকেত ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। দেখো, আমাকে আগে জানা লাগবে ম্যাগনেসিয়ামের সংকেত কি। ম্যাগনেসিয়ামের সংকেত আমরা জানি। ম্যাগনেসিয়ামের সংকেত কত? ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে তোমার এমজি। এই যে লিখি এমজি, লিখলাম। ফসফেটের সংকেত কি? PO4। ফসফেটের সংকেত কি? PO4। উপরে লিখতেছি, ধরো ম্যাগনেসিয়াম হচ্ছে চার্জ 2+, ফসফেটের চার্জ কত? 3-, এটা তো আমরা জানি। ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+, ফসফেটের চার্জ কত? 3-। এখন যেটা হয় ম্যাগনেসিয়াম ফসফেট এই যৌগটা পুরো আকারে যদি বের করতে চাই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কার যোজনী কত। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, মাথায় রাখো। তার চার্জ 2+, তাই তার যোজনী 2। ফসফেটের চার্জ 3-, তাই তার যোজনী কত ভাইয়া? 3। তাহলে একটা যৌগ যখন গঠন হয় তখন ছোটবেলায় পড়ছি না, একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়। যখন একটা যৌগ গঠিত হয় একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, আরেকজনের যোজনী আরেকজনের কাছে যায়, এইভাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে আয়ন, তাহলে তার যোজনী হবে 2। ফসফেট PO4 3-, তার চার্জ হচ্ছে 3-, তাহলে তার যোজনী কত হবে? 3। তাহলে আমি যদি এটা বের করতে চাই যৌগটা কেমন হবে, একজনের যোজনী যাবে আরেকজনের কাছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, তাহলে এটা চলে যাবে ফসফেটের কাছে, রাইট। আর ফসফেটের যোজনী কত? 3, তাহলে এটা চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে। তাহলে আনসারটা কত হলো? Mg3PO4 2। Mg3PO4 2, তাহলে আমার আনসারটা হচ্ছে এই যে Mg3PO4 2। সবাই বুঝতে পারছি? এটাই হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। তাহলে তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, সাপোজ তোমাকে একটা কোশ্চেন করলাম যে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি হবে, কমেন্টে জানাও। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, এটার সংকেতটা কি হবে? অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি হবে, কমেন্টে একটু জানিয়ে দাও তো। এটা বের করো। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি হবে, কমেন্টে একটু জানিয়ে দাও দ্রুত। দেখি কে কে বলতে পারে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের সংকেতটা কি হবে এটা আমাকে কমেন্টে একটু জানিয়ে দাও। আমিনা বলেছে Al2SO4 3। ওকে, কারা কারা পারতেছো কমেন্টে জানিয়ে দাও অবশ্যই, যাতে অনেকে বুঝতে পারে যে তোমার আনসার দ্বারা বাকিরা যাতে উপকৃত হতে পারে। আর ভাইয়া তো এখানে দেখাই দিব অ্যালুমিনিয়াম সালফেটটা। Al2SO4 3 মাফি বলেছে, সাদিয়া বলেছে Al2SO4 3, ভেরি গুড। অল রাইট, তাইবা বলেছে Al2SO4 3, দিয়া বলেছে Al2SO4 3, সাদিয়া বলেছে Al2SO4 3, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে দেখো ভাইয়া, বের করি আমরা অ্যালুমিনিয়াম। আগে উপরে লিখে নিই অ্যালুমিনিয়ামেরটা। অ্যালুমিনিয়াম হচ্ছে যার চার্জ হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, তাই না? লেখো এখানে এক সাইডে অ্যালুমিনিয়াম 3+। সালফেটের চার্জ এক সাইডে লেখো SO4 3-, SO4 2-, সরি SO4 2-। এটা চার্জ কত? SO4 2-। এখন তুমি নিচে নিচে লেখো অ্যালুমিনিয়াম, লেখো এক সাইডে, আর এক জায়গায় লেখো সালফেট। লিখলাম অ্যালুমিনিয়াম চার্জ 3+, আর সালফেটের চার্জ কি 2-। এখন নিচে লেখো LSO4। এখন অ্যালুমিনিয়ামের যোজনী যাবে সালফেটের কাছে, সালফেটের যোজনী আসবে অ্যালুমিনিয়ামের কাছে, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, যেহেতু তার চার্জ 3, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে 3 দাও। অ্যালুমিনিয়ামের যোজনী চলে গেছে সালফেটের কাছে, সালফেটের যোজনী 2, এটা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে। এই যে শেষ, Al2SO4 3। যারা যারা আনসার দিচ্ছ সঠিক, সবাইকে কংগ্রেচুলেশন, সবার আনসার সঠিক হয়েছে। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনটাতে যাই আমরা। দেখো, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একটা থিওরিটিক্যাল কোশ্চেন যে অম্লধর্মী মাটি, অম্লধর্মী মাটি মানে কি? যেই মাটির পিএইচ এর মান কম। অম্লধর্মী অ্যাসিডের পিএইচ এর রেঞ্জটা কি থাকে? আমরা জানি অ্যাসিডের পিএইচ এর রেঞ্জ থাকে 0 থেকে 7 পর্যন্ত, তাই না?
অ্যাসিডের পিএইচ এর মান কত থাকে? আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত। 7 হয় না, মানে হচ্ছে তোমার হচ্ছে 0 থেকে বড় পিএইচটা এইভাবে লিখতে পারি আমরা চাইলে, 0 তোমার হচ্ছে 0 ইকুয়াল বা 0 থেকে বড় এবং 7 থেকে কি ছোট, এটা হচ্ছে অ্যাসিডের পিএইচ আর কি। 0 থেকে বড় এবং 7 থেকে ছোট অ্যাসিডের পিএইচ। এখন অম্লধর্মী মাটিতে পিএইচ এর মান কি থাকবে? কম থাকবে না? এখন এই অম্লধর্মী মাটির পিএইচ যদি বাড়াতে চাই, ঠিক আছে, পিএইচ যদি বাড়াতে চাই তাহলে কি দরকার? দেখো, পিএইচ বাড়া মানে কি বোঝায়? কার মাধ্যমে পিএইচটা বাড়াতে পারবো? অবভিয়াসলি একটা ক্ষারক, কারণ ক্ষারের পিএইচ হচ্ছে 7 থেকে বড় আর কি। ক্ষারের পিএইচ কি হয়, বা বেজ লিখে এখানে, এর পিএইচ এর মানটা হচ্ছে তোমার 7 থেকে বড়, রাইট? পিএইচ এর মানটা কি থাকে? এটা হচ্ছে তোমার 7 থেকে বড়, সরি, এই যে 7 থেকে বড়। তাহলে পিএইচ এর মান যেহেতু 7 থেকে বড় হয়, পিএইচ এর মান যেহেতু 7 থেকে বড় হয়, তার মানে বুঝতে পারতেছো যে ক্ষারকের পিএইচ যেহেতু 7 থেকে বড় হয়, তাহলে আমি যদি অম্লধর্মী মাটি, যেখানে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি, যে মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি, তার মানে ওই মাটিটা হচ্ছে, মাটির পিএইচ এর মান কি? কম। অম্লধর্মী মাটি মানে কি? যে মাটির পিএইচ এর মান কম, কারণ পিএইচ এর মান হচ্ছে 7 থেকে ছোট, 0 থেকে বড়, এটাই তো তোমার হচ্ছে অ্যাসিডিক বোঝাচ্ছে। তাহলে অম্লধর্মী মাটিতে পিএইচ এর মান এমনি কম। এখন যদি আমি পিএইচ বাড়াতে চাই, তাহলে বুঝতে পারতেছি বাড়ানোর জন্য ক্ষারক লাগবে বা ক্ষার লাগবে। কেন? কারণ হচ্ছে ক্ষার বা ক্ষারকের পিএইচ এর মান কি? 7 থেকে বড়। তাহলে ক্ষারক হিসেবে এখানে কি ইউজ করতে পারি? কোনটা ক্ষারক বলো? সোডিয়াম? না, এটা তো একটা ধাতু। নাইট্রেট? না। চুন, এই যে চুন, যেটা সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। যেটা সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড, এই CaO, ক্যালসিয়াম অক্সাইড, এই যে চুন। তাহলে মাটি যদি মাটির যদি মানে অম্লধর্মী হয়ে যায়, বা মাটিতে যদি পিএইচ এর মান কম হয়, তাহলে আমরা কি ইউজ করব? চুন। কি ইউজ করব ভাইয়া? চুন। আর যদি ক্ষারধর্মী মাটি হয়, ক্ষারধর্মী মাটি মানে মাটিতে পিএইচ এর মান বেশি, ক্ষারধর্মী মাটি, অর্থাৎ মাটিতে কি পিএইচ এর মান বেশি মাটিতে, তাহলে এখানে যদি পিএইচ এর মান, দেখো অম্লধর্মীতে মাটিতে পিএইচ এর মান কম ছিল, তাই আমি পিএইচ বাড়াইতে চাচ্ছি, এই জন্য চুন ব্যবহার করছি। আর যদি ক্ষারধর্মী মাটিতে পিএইচ এর মান বাড়াইতে চাই, ঠিক আছে, আর ক্ষারধর্মী মাটিতে তো অলরেডি পিএইচ এর মান বেশি আছে। ক্ষারধর্মী মাটি মানে কি? মানে হচ্ছে যেটার পিএইচ এর মান 7 থেকে বেশি। তার মানে এই মাটিতে পিএইচ এর মান 7 থেকে বেশি। এইটার যদি পিএইচ কি করবো? বাড়াবো না? বাড়ালে তো আরো বেশি ক্ষারধর্মী হয়ে যাবে। তাহলে এটার পিএইচ কি করব? কমাবো। তাহলে কমানোর জন্য কি ইউজ করা হয় এটা জানা থাকা লাগবে। তাহলে কমানোর জন্য কি ব্যবহার করব বলো তো? আমি ইউজ করব হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, আর হচ্ছে ইউজ করব কি? অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই যে PO4। ওকে, তাহলে আমার যদি ক্ষারধর্মী মাটি থাকে, মানে যে মাটিতে ক্ষারের মান বেশি, যে মাটিতে কি ক্ষারের মান বেশি, অর্থাৎ পিএইচ হবে কি 7 থেকে বেশি, 7 থেকে অনেক বেশি, যে মাটিতে ক্ষারের পরিমাণ বেশি, তার মানে ওই মাটিটা হচ্ছে 7 থেকে বেশি। এখন এটা তো অনেক বেশি হয়ে গেছে পিএইচ এর মান, তাহলে এটাতে কি করব বলো তো? এখানে পিএইচ এর মান কি করব? কমাইতে হবে। অতিরিক্ত বেশি হয়ে গেছে ক্ষারধর্মী মাটি, এটার পিএইচ কি কমাবো। কমানোর জন্য আমি ইউজ করবো অ্যামোনিয়াম সালফেট, এবং কি ইউজ করবো বলো তো? অ্যামোনিয়াম ফসফেট। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসিডিক লবণ। এগুলোকে কি বলি? অ্যাসিডিক লবণ, ঠিক আছে? এগুলোকে কি বলি? অ্যাসিডিক লবণ। পিএইচ কমানোর জন্য কেন এগুলো ইউজ করতেছে? কারণ এগুলো অ্যাসিড, কিন্তু কি টাইপের অ্যাসিড? এগুলো হচ্ছে লবণ টাইপের অ্যাসিড, যেগুলো আমরা কি বলি? অ্যাসিডিক লবণ। এগুলো হচ্ছে কি? অ্যাসিডিক লবণ, অ্যাসিডিক লবণ। এই অ্যাসিডিক লবণটা ইউজ করলে কি হবে? ক্ষারধর্মী মাটিটার পিএইচটা কি হবে? কমে যাবে, নিউট্রালাইজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডিক লবণ। ওকে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনটাতে যাই। প্যারাফিন কি? প্যারাফিন কি? ঠিক আছে, প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আমরা জানি আসক্তিহীন। প্যারাফিন শব্দের অর্থ কি? আসক্তহীন বা নিষ্ক্রিয়, বা কি? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় কারা? মানে হচ্ছে যারা কারোর সাথে নর্মালি বিক্রিয়া করতে চায় না, যাদের বিক্রিয়া সংখ্যা কম, যারা
কম বিক্রিয়া করতে চায়, কম বিক্রিয়া করতে চায়। তো আমরা অলরেডি পড়ছি যে কম কারা বিক্রিয়া করতে চায়, যারা কম বিক্রিয়া করতে চায়, যারা হচ্ছে কি বলতো, যারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বা আমরা এটা পড়ছি যে প্যারাফিন কাদেরকে বলা হয় বলতো, অ্যালকেনকে, অ্যালকেন। প্যারাফিন বলা হয় কাদেরকে, অ্যালকেনদেরকে, কারণ তারা একটু বিক্রিয়া কম করে, কারণ তারা কি একটু নিষ্ক্রিয় বা আসক্তহীন, বিক্রিয়ার প্রতি আসক্তহীন, মানে বিক্রিয়া তাদের খুব একটা নেশা না, মানে তারা খুব একটা বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে, তাই তারা নিষ্ক্রিয়। তো তারা বিক্রিয়া কম করতে চায়, তারা হচ্ছে অ্যালকেন, যাদের সাধারণ সংকেত কি আমরা জানি, CnH2n+2। এবং এদেরকে একটা নাম ডাকি, তাই না, এদেরকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে কি বলি আমরা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তার কারণ তারা হচ্ছে পারফেক্ট, তারা বিক্রিয়া করতে চায় না খুব একটা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এর আনসার কি হলো বলো তো, এর আনসার হবে হচ্ছে বি। এর আনসার কি হবে, বি হবে, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর আনসার কি, বি, সম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে এই প্যারাফিন তোমাকে যদি আমি কখনো জিজ্ঞেস করি নিচের কোনটি প্যারাফিন, বলতে পারবা না? অবশ্যই ইনশাল্লাহ তুমি বলতে পারবা। তাহলে এটা হচ্ছে প্যারাফিন, হচ্ছে আসক্তহীন, এটা হচ্ছে নিষ্ক্রিয়, যারা বিক্রিয়া করতে চায় না, খুব একটা কম বিক্রিয়া করে আর কি। এর জন্য দেখবে অ্যালকেনের বিক্রিয়ার সংখ্যা খুবই কম, বেশি বিক্রিয়া থাকে হচ্ছে অ্যালকিন, মানে ডাবল বন্ড, আর হচ্ছে ট্রিপল বন্ড অ্যালকাইন। তারা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারা সক্রিয়, তাই না? তোমার সক্রিয় কোনগুলা, তোমার হচ্ছে যে অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড, এবং হচ্ছে কার্বন কার্বন কি ট্রিপল বন্ড, তারা হচ্ছে কি সক্রিয়। এই যে এটা, তারপরে হচ্ছে এটা, এই দুজন কি সক্রিয়। মানে আরো তো আছে, সবাই তো আমরা দেখলাম সক্রিয়তার সিরিজে, কিন্তু আমাদের যখন কথা আসবে এদেরকে নিয়ে, আমাদের যখন কথা আসবে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাদেরকে নিয়ে, তখন আমরা জানি যে এই যে ডাবল বন এবং ট্রিপল বন কি, তারা হচ্ছে অসম্পৃক্ত, মানে তারা সক্রিয়। আর যখন হচ্ছে সিঙ্গেল বন্ডের কথা আসবে তারা কি, যখন হচ্ছে সিঙ্গেল বন্ডের কথা আসবে তারা কি, কি নিষ্ক্রিয় বা প্যারাফিন, আসক্তহীন, তারা কম বিক্রিয়া করতে চায় আর কি। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরা হচ্ছে ডাবল বন্ড ট্রিপল বন্ড সক্রিয়, তারা হচ্ছে নিষ্ক্রিয়, যে হচ্ছে সিঙ্গেল বন্ড অ্যালকেন। পরবর্তী কোশ্চেনটাতে আসি, কোনটি নীরব ঘাতক? আচ্ছা বলো তো বাংলাদেশের নীরব ঘাতক কে? বাংলাদেশের নীরব ঘাতক বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট টিমটা আছে, ওই বাংলাদেশ ক্রিকেট টিমে একজনকে একটা উপাধি দেওয়া হয়েছে, ওই উপাধিটা হচ্ছে নীরব ঘাতক, বা ইংলিশে যেটাকে বলে সাইলেন্ট কিলার। বলো তো কে, কমেন্টে একটু জানায় দাও। ঠিক আছে, আমরা বাংলাদেশে তো ধরো যে মুশফিকুর রহিমকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল, এরকম নীরব ঘাতক বাংলাদেশে কে আছে একটু কমেন্টে জানায় দাও তো। বাংলাদেশ ক্রিকেট টিমে কে আছে নীরব ঘাতক, যে হচ্ছে তোমার হচ্ছে সাইলেন্টলি মাঝে মাঝে একদম কোপায় খেলে, মানে আগে খেলতো, এখন তো একটু বয়স হয়ে গেছে। ঠিক আছে, তো কে বলো তো? আরে গ্যাসের কথা জিজ্ঞেস করি না রে, আমি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারের কথা জিজ্ঞেস করছি, বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারের কথা। না না, তোমরা অনেকে হয়তো বা জানো না, মানে অনেকে হয়তো বা জানো, অনেকে হয়তো বা জানো না। হ্যাঁ মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহকে আমরা বলি সাইলেন্ট কিলার, রাইট? তাকে এই উপাধিটা দেওয়া হয়েছে কারণ আগে হচ্ছে তিনি অনেক ম্যাচ জিতাইছে আর কি বাংলাদেশের হয়ে, মানে লাস্ট মুহূর্তে একদম মানে ধরো সব ব্যাটসম্যান আউট হয়ে গেছে, তখন সে হাল ধরে আর কি রানটা স্কোরটাকে অনেক দিকে এগিয়ে নিয়েছে, তাই তাকে সাইলেন্টলি, মানে সাইলেন্টলি বাংলাদেশের জন্য অনেক ম্যাচে ভালো পারফরমেন্স করছে, তাই তাকে সাইলেন্ট কিলার বলা হয়। এখানে আমরা গ্যাস খুঁজতেছি, ঠিক আছে, গ্যাস কোনটি নীরব ঘাতক, মানে কোনটা আসলে চুপি চুপি আমাদেরকে অনেক ক্ষতি করে ফেলে, এটার নাম কি, কার্বন মনোঅক্সাইড। এই যে কার্বন মনোঅক্সাইড, কেন? কারণ এই কার্বন মনোঅক্সাইডটা আমাদের যখন শরীরে ঢুকে বা আমাদের বডিতে ঢুকে, তখন কি হয় জানো, এটা হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে যায়, এটা হচ্ছে রক্তের সাথে মিশে, কিভাবে দেখো, এইটা হচ্ছে হিমোগ্লোবিনটাকে এফেক্ট করে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। কার্বন মনোক্সাইডটা যখন আমাদের বডিতে পৌঁছায়, এই কার্বন মনোক্সাইড গ্যাসটা তখন আমাদের রক্তে যায়, এরপরে এটা হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়, কার সাথে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচ হয়ে জটিল যৌগ গঠন করে, কি করে, জটিল যৌগ, জটিল যৌগ। পরবর্তীতে আমাদের অক্সিজেন নিতে কষ্ট হয়,
অক্সিজেন নিতে কি হয়, কষ্ট হয়, ফলে আমাদের যেটা হয় আর কি শ্বাসকষ্ট হয়ে থাকে, ফলে আমাদের কি হয়, শ্বাসকষ্ট হয়ে থাকে, মানে আমাদের হাঁপানি, শ্বাসকষ্ট ইত্যাদি যে সমস্যাগুলো হয় এগুলো হয়ে থাকে। তাহলে এটা কার জন্য হচ্ছে, কার্বন মনোক্সাইড। এটা যখন আমাদের বডিতে ঢুকে তখন আমাদের রক্ত ভিতরে যখন প্রবেশ করে ফেলে, এটা হিমোগ্লোবিনের সাথে অ্যাড হয়ে হচ্ছে জটিল যৌগ গঠন করে। পরবর্তীতে আমাদের কি হয়, পরবর্তীতে হচ্ছে এই যৌগটার কারণে আমাদের অক্সিজেন নিতে কি হয়, অনেক কষ্ট হয়, ঠিক আছে। আর এইটা সাইলেন্টলি এটা হয়ে থাকে, কার্বন মনোক্সাইড আমাদের বডিতে এসে সাইলেন্টলি এটা করে ফেলে, তাই এটাকে বলে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এবং কার্বন মনোক্সাইডটা চেনাও যায় না খুব খুব ভালো করে, কেন বলতো, কারণ এটার কোনো গন্ধ নাই, ঠিক আছে, এটার কোনো গন্ধ নাই, কোনো কালার নাই, বর্ণহীন। এটা কার্বন মনোক্সাইডটা কি, বর্ণহীন, এটাও মাথায় রেখো, এটা হচ্ছে কি বর্ণহীন, গন্ধহীন, বর্ণহীন গন্ধহীন। তাই এটা সাইলেন্টলি আমাদের বডিতে ঢুকে এটা খারাপভাবে আমাদের কি কি করে, প্রভাব ফেলে, এফেক্ট পড়ে। তাই এটাকে আমরা বলি কি বলতো, এটাকে আমরা বলি হচ্ছে সাইলেন্ট কিলার। বুঝতে পারছো কার্বন মনোক্সাইডটা? তাহলে অক্সিজেন নিতে কষ্ট হয়, পরবর্তীতে শ্বাসকষ্ট হয়ে থাকে, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুঝতে পারছি আমরা সবাই? তাহলে এই হচ্ছে আমাদের সাইলেন্ট কিলার গ্যাসের মধ্যে কার্বন মনোক্সাইড। পরবর্তী কোশ্চেনটাতে যাই। অগ্নি নির্বাপকে কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক মানে কি, মানে হচ্ছে আগুন নিভাতে এটাকে আমরা কি বলি, নেভানো। তাহলে আমরা ছোটবেলায় পড়ছি না, অক্সিজেন হচ্ছে আগুন জ্বালাতে সহায়তা করে, কার্বন ডাইঅক্সাইড কি করে, আগুন নিভাতে সহায়তা করে, তাই না? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুনটাকে মানে ফায়ারটাকে কি করে, ধ্বংস করে দেয়। যে কোনো জায়গায় যখন হচ্ছে তোমরা অ্যাক্সিডেন্ট দেখবা তখন কি হয়, তোমার হচ্ছে যে লাল বোতলগুলোতে কার্বন ডাইঅক্সাইড থাকে, ওই কার্বন ডাইঅক্সাইড কি করে, এই ফায়ারটাকে বন্ধ করে দেয়, এই ফায়ারটাকে কি করে, বন্ধ করে দেয়। আর অক্সিজেন কি করে, অক্সিজেন হচ্ছে ফায়ারটাকে আরো জ্বালায়, ফায়ারটাকে আরো বাড়ায়, ঠিক আছে, আগুনটাকে আরো বাড়ায়। তাহলে ছোটবেলা থেকে পড়ছি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নেভাতে সহায়তা করে, অক্সিজেন কি করে, আগুন জ্বালাতে সহায়তা করে, রাইট? এটা আমরা ছোটবেলায় পড়ছি। অল রাইট, তাহলে এখানে আনসার কি হবে, কার্বন ডাই অক্সাইড। এই যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, তারপর হচ্ছে যে আমাদের আজকে ক্লাস শেষ। কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি, কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি? আচ্ছা, তোমাকে এখানে একটা টেকনিক বলে দিই। বিচ্যুতি জিনিসটা কি, মানে হচ্ছে যখন আলো আসে, আলোটা এসে বিভিন্নভাবে বেঁকে যায়। যেমন ধরো এখানে একটা প্রিজম আছে, বুঝছো, সাপোজ ধরে নাও, ইমাজিন করো এখানে একটা প্রিজম আছে, এখানে ধরো সাদা আলোটা আসলো, যে সাদা আলোটা, এই যে সাদা আলোটা যখন আসবে এখান থেকে, তখন এইখানে ভিন্ন রঙে হচ্ছে ছড়া যাবে, মানে 7টা রঙে আর কি ছড়া যাবে। এই যে এইভাবে একটা ধরো, তারপর হচ্ছে বেনি আশোকলা, তাই না, বেনি আশোকলা, যে বেগুনি, তারপরে হচ্ছে নীল, এই যে নীল, তারপর হচ্ছে সবুজ, হলুদ, তারপর হচ্ছে কমলা, তারপর হচ্ছে কি লাল, এই যে আসমানিও আছে, আসমানিটা ধরো এই যে এটা, ঠিক আছে। এই যে মানে একটা প্রিজমের ভিতরে যখন আমার একটা সাদা আলো ঢুকে, ওই আলোটা বের হয় কিভাবে, 7টা আলো দিয়ে, ঠিক আছে, 7টা আলো দিয়ে হচ্ছে কি হয়, বের হয়ে যায়। তাহলে ভাইয়া যেহেতু 7টা আলো দিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে এখানে বের যে হচ্ছে এগুলো কোন একটা দিকে বিক্ষিপ্ত হচ্ছে, যেটাকে আমরা কি বলি, বিচ্যুতি বলি, মানে একটা নির্দিষ্ট ভাবে কি হচ্ছে, দিক পরিবর্তন করতেছে, ঠিক আছে, নির্দিষ্টভাবে কি করতেছে, দিক পরিবর্তন করতেছে, এটাকে আমরা বলি কি, বিচ্যুতি। এখন তোমার হচ্ছে যেটা মাথায় রাখা লাগবে, তোমাকে যেটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে বিচ্যুতি কখন বেশি হয়, কোন রঙের জন্য বেশি, এটা বুঝবো কিভাবে, মাথায় রাখো এটা, যে যার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা আর কি, যেটাকে বলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার বিচ্যুতি কম, তার বিচ্যুতি কি কম। এটা হচ্ছে একটা টেকনিক মনে রাখার, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বিচ্যুতি কি হয়ে থাকে, কম হয়ে থাকে। আর বাকিটা ভাইস ভার্সা, মানে যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটাকে আমরা ল্যামডা বলি, যার কম হবে তার কি হবে, বিচ্যুতি বেশি হবে, তার বিচ্যুতি কি হবে, বেশি হবে। তাহলে আমি এটা কেমনে মনে রাখবো যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কার কম? আমরা তো একটা সিরিজ পড়ছি, তাই না, আমরা হচ্ছে একটা
টার্ম পড়ছে, একটা ছন্দ পড়ছে, বে নি আ সহ কলা, বেনি আসো কলা। যেখানে বে দিয়ে হচ্ছে বেগুনি, তাই না? এই যে আমি কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই যে বে দিয়ে হচ্ছে বেগুনি, বেগুনি। নীল দিয়ে হচ্ছে, নি দিয়ে হচ্ছে নীল, এই যে নীল। আ দিয়ে হচ্ছে আসমানি, আসমানি। তারপরে হচ্ছে স দিয়ে হচ্ছে সবুজ, এই সবগুলো কালি দিয়ে এখানে লেখা যাবে সবুজ। হ দিয়ে হচ্ছে হলুদ, এই যে এটা হচ্ছে হলুদ। তারপরে ক দিয়ে হচ্ছে কমলা, এই যে এটা হচ্ছে কমলা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে কি লা, লা দিয়ে কি লাল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে সব থেকে বেশি কি, আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যে মানে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা আমরা জানি, তাই না? এটা রেঞ্জটা কি বলতো? এটা রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। অর্থাৎ বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত রেঞ্জটা কি 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? বেগুনির, 380 থেকে শুরু। কার সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য? লালের, যেটা হচ্ছে 780 ন্যানোমিটারের মধ্যে পড়ছে। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে? লালের। আর কার কম হচ্ছে? বেগুনির। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার বিচ্যুতি বেশি হবে। যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার কি হবে? বিচ্যুতি বেশি হবে। তাহলে এখানে কোনটা আনসার হবে বলো? কোনটা আনসার হবে ভাইয়া বলো? এখানে আনসার হবে হচ্ছে বেগুনি। কারণ বেগুনির, এই যে বেনি আশোকলা, এখানে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে তার বিচ্যুতি কি হবে? সব থেকে বেশি হবে। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে কম, তাহলে তার বিচ্যুতি কি হবে? সব থেকে বেশি। আর লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে তার বিচ্যুতি কি হবে? সব থেকে কম হবে। শেষ। ওকে, তাহলে কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি হবে এটা আইডেন্টিফাই করবা কিভাবে? এটা আইডেন্টিফাই করা খুব সহজ। জাস্ট মাথায় রাখবা যার তরঙ্গ দৈর্ঘ্য কম তারই কি হয়? বিচ্যুতি বেশি হয়। আর এখানে হচ্ছে সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, এই যে অপশনগুলোর দিক থেকে বেগুনি 380 থেকে শুরু, তাই তার বিচ্যুতি কি হবে? সব থেকে বেশি হবে। আর লাল হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই তার বিচ্যুতি কি হবে? কম হবে। সিম্পল, শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের এমসিকিউ নিয়ে আলোচনা। আশা করি আজকের ক্লাসের এমসিকিউ দিয়ে তোমার অনেক বেশি হেল্প হয়েছে, যে কীভাবে বা এক্সপ্লেনেশনগুলো বুঝাইছি, মানে প্রতিটা এমসিকিউর পিছিয়ে যে এক্সপ্লেনেশনগুলো, আশা করি তোমার অনেক কাজে দিবে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। এবং সামনেও ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে। অনেক বেশি বেশি থিওরি দিয়ে আমরা আলোচনা করব, যাতে তোমার ইনশাল্লাহ নার্সিংয়ের কেমিস্ট্রি নিয়ে যাতে ইনশাল্লাহ কোনো প্যারা না হয়। ঠিক আছে, অনেক টপিকই ইনশাল্লাহ তোমাদেরকে বুঝাই দেবো। দেখো ভাইয়া, নেক্সট মানে আজকে তো আমার ক্লাস ছিল, এরপরে আজকে কী বার বলো তো? মঙ্গলবার। এরপর হচ্ছে বৃহস্পতিবার ক্লাস হচ্ছে আমাদের দেবাশিস দা, ঠিক আছে, যিনি হচ্ছে আমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর এবং জেনারেল সায়েন্সের ইনস্ট্রাক্টর। এই যে আমাদের দেবাশিস দা, যিনি হচ্ছে আমাদের কি বায়োলজির যেমন ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে তোমাদের বায়োলজির ক্লাস নেবে এবং জেনারেল সায়েন্সের সাথেও উনি আছে। বৃহস্পতিবার হচ্ছে তোমাদের দেবাশিস দা হচ্ছে বায়োলজি ক্লাস নিয়ে ইনশাল্লাহ হাজির হবে। তোমরা সবাই অবশ্যই উপস্থিত থেকো এবং তোমাদের সকল বন্ধুদের নিয়ে চলে আসো, যাতে তারাও এই ক্লাসটি দ্বারা উপকৃত হতে পারে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার দেখা হবে তোমাদের দেবাশিস দার সাথে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এই যে আমাদের স্বপ্নের প্রোগ্রাম, বা আমাদের হচ্ছে আমরা যে ঐতিহাসিক রচনা করেছি আমাদের এই প্রোগ্রামটির দ্বারা, যেটা কোর্স ফি খুবই সামান্য 699 টাকা। এই লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন প্রোগ্রাম শুধুমাত্র একটি প্রোগ্রামের মাধ্যমেই তুমি হচ্ছে অনেক বেশি উপকৃত হবা। তুমি একটি প্রোগ্রামেই অনেকগুলো ফিচার পাচ্ছ, তুমি কোশ্চেন ব্যাংক পাচ্ছ, তুমি ঘরে বসেই নিজের পরীক্ষা বাইরে যেভাবে দিতা, অর্থাৎ অ্যাডমিশন সেন্টারে যেভাবে পরীক্ষা দিতা, ওই প্র্যাকটিসটা তোমার ঘরে বসেই হবে আমাদের এই লাস্ট আওয়ার ওএমআর বুক দিয়ে। এবং সাথে তোমার ডায়েরিটা তো আছেই, যেটা নোট করার জন্য অথবা তোমার রুটিন লেখার জন্য খুবই কাজে দিবে। এবং সাথে তোমার এই টি শার্ট, সব থেকে তোমার পছন্দের টি শার্টটা তো থাকবেই। তো যারা এখন পর্যন্ত যুক্ত হয়নি আমাদের সাথে, দ্রুত যুক্ত হয়ে যাও, তোমার বন্ধু বান্ধবীদের কেউ নিয়ে এসে যুক্ত হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ এই প্রোগ্রামে। এরপরে দেখো আজকের ক্লাসটা আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট
করে জানাবা এবং অবশ্যই তোমরা নোট করে জানবা। আজকে ক্লাসে তো অনেক থিওরি লিখে দিয়েছি ভাইয়া, মানে প্রতিটা কোশ্চেনের সাথে সাথে এক্সপ্লেনেশনগুলোও দিয়েছি, রাইট? তাহলে আজকে ক্লাসের উপরও তোমার হচ্ছে ওই যে নোট কন্টেস্ট তো থাকবেই। তো আজকে ক্লাসে যে নোটগুলো রয়েছে, যে জিনিসপাতিগুলো ভাইয়া শেয়ার করেছি, ওগুলো তো তুমি নোট ডাউন করে নিছো। ওই সুন্দর নোটটা আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দিও। টপ 3 জনকে বা সেরা 3 জনকে, যেমন আজকে দেখাইছিলাম না বাংলা নোট উইনার কারা ছিল, বায়োলজি নোট উইনার কারা ছিল, তোমরাও হতে পারো উইনার কেমিস্ট্রি নোট থেকে ইনশাল্লাহ। নূর ভাইয়ার কেমিস্ট্রি ক্লাসের থেকে ইনশাল্লাহ তোমরা উইনার হবা। তো এখানে হচ্ছে যারা যারা নোট উইনার হবা, 3 জন, টপ 3 জন, একজন পেয়ে যাবা হচ্ছে আমাদের স্বপ্নের টি শার্ট, একজন পেয়ে যাবা কি আমাদের স্বপ্নের টি শার্ট, যে নার্সিং ড্রিমার্সের টি শার্ট, আরেকজন পেয়ে যাবা ওই যে সুন্দর যে ডায়েরিটা, বন্দি পাশালার ডায়েরি। ওকে, তাহলে অবশ্যই তোমার সুন্দর নোটটা নার্সিং ড্রিমার্স পোস্ট করে দিও এবং নূর ভাইকেও ট্যাগ করে দিও, যেন আমিও তোমার পোস্টটা খুঁজে পাই। ঠিক আছে, আমিও যেন তোমার পোস্টটা খুঁজে পাই এবং দেখতে পারি। ওকে, এরপরে সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা। কারা কারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, তো তারা কমেন্টে একটু জানিয়ে দাও যে ভাইয়া আমি ছিলাম আছি। অ্যাটেন্ডেন্সটা একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া ছিলাম। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা একটু কমেন্টে জানিয়ে দাও। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আশা করি আজকে ক্লাসটা তোমার অবশ্যই অনেক কাজে দিবে, কারণ আমি যে থিওরিগুলো লিখছি প্রতিটা কোশ্চেনের সাথে সাথে যে এক্সপ্লেনেশনগুলো দিছি, এক্সপ্লেনেশন থেকে দেখবা পরবর্তীতে যখন পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে এই প্রশ্নগুলোই চলে আসছে, ওই টপিক থেকে প্রশ্নগুলো চলে আসছে, তখন ইনশাল্লাহ নূর ভাইকে তোমার মনে থাকবে যে ভাইয়া তো এইগুলো বলছিল, এখান থেকে তো আলহামদুলিল্লাহ আমি কোশ্চেন পাইছি। ওকে, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। হ্যাঁ, আমি ছিলাম ভাইয়া, ছিলাম, আমিও ছিলাম, তানিয়া, হ্যাঁ, মাফি, অর্পা, বিথি, ফারজানা, সাদিয়া, জান্নাত। H2 104.5 ডিগ্রি। ওকে ওকে, অল রাইট। হ্যাঁ, আচ্ছা এখানে মনে হয় একটু, হ্যাঁ দাঁড়াও দেখে নি। অল রাইট, ওকে ওকে, এই জায়গা, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে একটু কারেকশন হবে, কারেকশনটা আমি করে দিচ্ছি, ওয়েট। হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড, লাস্ট বিদায় দেওয়ার আগে এটা একটু কারেকশন করে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগে। এই জায়গায় একটু কারেকশন হবে, কারেকশনটা আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মনে পড়লো, দেখো এই জায়গাতে একটু কারেকশন করে নিও, নোটটা যারা যারা করবে আর কি, পিডিএফটা তো তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও। এখানে হচ্ছে তোমার পানিরটা 104.5 ডিগ্রি হবে, ওয়েট, 104.5 ডিগ্রি, এই যে এটা একটু কারেকশন করে নিও। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার আনসার, সরি ফর মাই মিস্টেক। আর এটা হচ্ছে 160 ডিগ্রি, এটা ঠিক ছিল। আর এইটা হচ্ছে তোমার হচ্ছে 109.5 ডিগ্রি। হ্যাঁ, এটা আমাকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বন্ড অ্যাঙ্গেলগুলা হচ্ছে আমি এইটারটা এদিকে দিয়ে দিয়েছিলাম, এটারটা ওদিকে দিয়ে দিয়েছিলাম, একটু রিপ্লেসমেন্ট হয়ে গেছে আর কি। ঠিক আছে, আশা করি এখন হচ্ছে এটা দ্বারা তোমার ক্লিয়ার হয়েছে যে ভাইয়ার হচ্ছে এই জায়গাটাতে একটু রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এটা এখন ক্লিয়ার হয়েছে। ওকে, তো প্যারানাই চিল, জাস্ট মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আশা করি এখন বুঝতে পারছো। মিথেনেরটা হবে 109.5 ডিগ্রি, পানিটা হবে 104.5 ডিগ্রি, এখানে একটু মেস আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো তোমরা যখন নোটটা পাবা আশা করি তখন আর কোনো প্যারা হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং হচ্ছে পরবর্তীতে বৃহস্পতিবার দেখা হবে তোমাদের নতুন ক্লাসে বায়োলজিতে দেবাশিস দার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, এবং নোটটা অবশ্যই আমাদের নার্সিং ড্রিমার্সে পোস্ট করে দিও। আর ওই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখো। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে এখন যাও পড়তে বসো।